আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো কলেজ অ্যাডমিশনের মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা চ্যাপ্টার 3 দিয়ে স্টার্ট করতেছি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমাদের ক্লাসের টার্গেট কি? আমাদের ক্লাসের টার্গেট হচ্ছে যাতে আপনি পরীক্ষার হলে গিয়ে সবগুলো প্রশ্ন কমন পান, রাইট? ওকে, এটার জন্য কি লাগবে? এটার জন্য অবশ্যই দুইটা জিনিস মাস্ট লাগবে। দুইটা জিনিসই লাগবে মূলত। সেটা হচ্ছে পুরাটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারই আপনি পড়েন, ফুল চ্যাপ্টারের যদি সূত্র থাকে, সূত্র, যদি কোনো ইকুয়েশন থাকে, ইকুয়েশন, এই আর কোনো থিওরি থাকলে থিওরির এক্সপ্লেনেশন, আইডিয়া। একটা চ্যাপ্টারের ভিতরে যদি সূত্র থাকে, ইকুয়েশন থাকে, থিওরি থাকে, কোনো আইডিয়া থাকে, সবগুলো আপনার জানতে হবে। অ্যান্ড সেকেন্ড কাজটা কি? কোশ্চেন ব্যাংকে কোন কোন প্রশ্ন আসছে, দ্যাটস ইট। আপনাকে জানতে হবে দুইটা জিনিস, একটা চ্যাপ্টারের ভিতরে কি কি আছে, কি কি নাই, কোন কোন জিনিস পড়তে হবে। আর বিগত বছরগুলোতে এই চ্যাপ্টারের প্রশ্ন ব্যাংকের ভিতরে কি কি আছে, কোন কোন প্রশ্ন আসছে অলরেডি। ওকে ওকে, সো আমি যে কাজটা করব, আমি ডিরেক্টলি আগে কোশ্চেন ব্যাংকে ঢুকবো, কোশ্চেনগুলো মানে তাড়াতাড়ি সলভ করব। অ্যান্ড এরপরে এই চ্যাপ্টারের জন্য যা যা ইম্পর্টেন্ট আর যা যা আসতে পারে খেয়াল করেন। একটা আছে কি কি আসছে, ওইগুলো আমরা সব শেষ করব। দেন কি কি আসতে পারে সেটাও আমি আপনাকে বলে দিব। তাহলে আপনার পুরো চ্যাপ্টার কমপ্লিট। ক্লিয়ার? তো আমরা কথা না বাড়িয়ে এখনই শুরু করে দিব। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রশ্ন সলভ করে স্টার্ট করি। ওকে, প্রশ্ন সলভ করে স্টার্ট করি। আচ্ছা আসেন, মনোযোগ দিয়ে দরকারি আলোচনা। তো আমরা অধ্যায় 3 পড়ব। অধ্যায় 3 পদার্থের গঠন। এই চ্যাপ্টারে বেশ ভালো ভালো জায়গা আছে প্রশ্ন আসার মতো। সো আমরা স্টার্ট করে দিই। প্রথম প্রশ্ন, 4D 5P 6S এর মধ্যে কোনটি সবচেয়ে বড়? কোনটি সবচেয়ে বড়? ভাই, শক্তি স্তর যত বড় হবে তার অরবিটালগুলোও তত বড় হবে। আপনারা জানেন, কয়েকটা জিনিস একটু জানায় রাখি, আপনি যদি না জেনে থাকেন। প্রথমে থাকে হচ্ছে অরবিট, মানে যেটাকে আপনারা শেল বলেন। এরপরে থাকবে হচ্ছে আপনার সাবশেল। এরপর থাকবে হচ্ছে অরবিটাল। এরপর কি থাকে? অরবিটাল থাকে। ক্লিয়ার? সো আপনাকে বলছে 4D 5P 6S এর মধ্যে সবচেয়ে বড় হবে কোনটি? যেটার শেল বড় তার বাকি সব বড়। শেল বড় হইতে হবে, মানে ইনিশিয়ালি যদি শেল বড় থাকে সব বড় হবে। তার মানে অ্যান্সার কোনটা হবে? 6S। 3D 4P 5S 5D অরবিটাল সমূহের মধ্যে শক্তির ক্রম লেখো। দেখেন, আমরা ছোটবেলায় একটা এরকম পড়তাম, মনে আছে আপনার? SS, তারপরে PS PS, DPS DPS, এতটুকু রাখলেই হয়ে যাবে, রাইট? তাহলে আপনি এখন একটু চেক করে নিতে পারবেন। 1S 2S 2P 3S 3P 4S 4P 3P, তারপরে এটা কত হবে? 5S। এবার ডি এর আগে অলরেডি 3 ঢুকছে, 4D। পি এর আগে অলরেডি 4 ঢুকছে, 5P। আর এস এর আগে অলরেডি কি ঢুকছে? এস এর আগে অলরেডি 5 ঢুকছে, 6S। তার মানে আপনি এই জায়গাটা থেকে এখন কি করতে পারবেন? কোনটা বড় কোনটা ছোট বলতে পারবেন, মানে শক্তির ক্রম লিখতে পারবেন। তাহলে 3D 4P 5S 5D আপনি এইভাবে আগান, তাহলেই হবে। আরেকটা ছোট্ট জিনিস একটু শিখায় রাখি, ওই যে একটু জাস্ট রিভিশন দেওয়ায় রাখি। যখনই আপনাকে বলবে শক্তি, শক্তি কথাটা আসলে দুইটা ওয়ার্ড আইসা পড়ে। একটা হচ্ছে এন প্লাস এল। এন প্লাস এল, এন কি? এন হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এল কি? এল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, রাইট? অ্যান্ড আরেকটা ছোট্ট জিনিস আপনি আশা করি জানেন, আমরা এল এর ভ্যালুগুলো একটু লিখে দিচ্ছি। SPDF, দ্যাট মিনস 0 1 2 3। এবার একটু চিন্তা করে দেখেন, আমরা যদি একদম লাস্টের থেকে স্টার্ট করি, 5D, 5Dর ক্ষেত্রে এন 5, এল এর জন্য ডি এর ভ্যালু কত? এল এর জন্য ডি এর ভ্যালু হচ্ছে 2, দ্যাট মিনস 7। 5S, তার মানে 5 প্লাস এস এর জন্য কত? এস এর জন্য 0, তার মানে 5। তারপরে 4P, 4 কি? 4 হচ্ছে 4, আর
পি হচ্ছে 1, দ্যাট মিন্স 5, আর 3d 3 + 2, দ্যাট মিন্স 5। আচ্ছা, এবার মনে করে দেখেন তো, আমরা বলছিলাম যদি দুইটা শক্তি স্তরের শক্তি সমান থাকে, যদি শক্তি সমান থাকে, তখন আমরা দেখব কার এন এর ভ্যালু কি। এন এর ভ্যালু যার বেশি হবে তার শক্তি বেশি হবে। একটু ভালো করে তাকান তো, এন এর ভ্যালু, এন এর দেখেন এটাও 5, এটাও 5, এটাও 5। এন এর ভ্যালু কি? এন এর ভ্যালু হচ্ছে 3, এন এর ভ্যালু হচ্ছে 4, এন এর ভ্যালু হচ্ছে 5। তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী কোনটা থাকবে? 5, তারপরে 4, তারপরে 3। ক্লিয়ার কিনা জিনিসটা? রাইট। তাহলে সবচেয়ে বেশি শক্তি কি আর থাকবে 5s এর, তারপরে হচ্ছে গিয়ে 4p এর, তারপরে 3d এর, আর তার চেয়েও বেশি থাকবে কি 5d এর। এখন কথা হচ্ছে আমাদের কি এটা কষ্ট করে বের করার দরকার আছে? না। কেন? কারণ আমরা জানি এটা কিন্তু সিরিয়ালি থাকে। এটা কিসে থাকে বলেন? এটা সিরিয়ালি থাকে, তাই না? এটা সিরিয়ালি থাকে, সরি এক সেকেন্ড, এটা সিরিয়ালে থাকে। সো এটা যেহেতু সিরিয়ালে থাকে, সো আমরা যদি এই সিরিয়ালটা একটু মেনটেন করি তাহলেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যায়। দেখেন এই সিরিয়ালটা মেনটেন করলে আমাদের কাজ শেষ হয়ে যায়। আরেকটা লাইন আছে, ওইটাও কমপ্লিট করে দিই। এফডিপিএস, এফডিপিএস, রাইট। তাহলে 6s এর পরে এই এফ, এফ আগে কোনটাতে ঢুকছে খেয়াল করেন, এফ কোনটাতে ঢুকে নাই, তাহলে 4। ডি কোনটাতে ঢুকছে? ডি ঢুকছে 5-এ, মানে এর আগে ঢুকছে 4-এ, এখন হচ্ছে 5-এ। পি 5p 6p, এস 6s 7s, এবার এফ 5f 4f 5f, এবার ডি 5d 6d, এবার পি 6p 7p, এবার এ 7s 8s, তাই না? এখন আপনি চিন্তা করে দেখেন, এখন যদি আপনি এটার মিলান, 5d সবার এই জায়গায় আছে, তারপরে 5s এই যে এই জায়গায় আছে, 4p এই যে এই জায়গায় আছে, 3d এই জায়গায় আছে, তার মানে এখন আপনি কি সিরিয়াল এখান থেকেই পাচ্ছেন না? তাহলে আপনার কি বারবার হিসাব করতে হবে? আমি আপনাকে দুইটা মেথডই দেখাই দিলাম। যার কাছে এটা সহজ লাগবে সেইটা দিয়ে করবে, যার কাছে ক্রম সহজ লাগবে সেইটা দিয়ে করবে। খুব সিম্পল। ক্লিয়ার? আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। ওই যে ক্রমবর্ধমান 3p 4d 6s 5s কে তাদের ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজাও। তৃতীয় শক্তি স্তরে মোট শক্তি কত হবে? ম্যাথ করার সময় কখনো উত্তর দেখবেন না, কখনো না। উত্তরে ভুল থাকতে পারে, উত্তরে যা মন চায় থাকতে পারে, নিজের মতো করতে হবে। আচ্ছা, তৃতীয় শক্তি স্তরে মোট শক্তি কত হবে যদি তরঙ্গ দৈর্ঘ্য, এখানে কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, শক্তি কত হবে? আচ্ছা, ওকে ওকে ওকে, দেখেন প্রশ্ন তো আর আউট হয় না। প্রশ্ন কি আউট হয়? উত্তর হচ্ছে না, প্রশ্ন আউট হয় না। এক সেকেন্ড, প্রশ্ন কি আউট হয়? আউট হয় না। সো স্টুডেন্টদের কাছ থেকে শুনে শুনেই কি হয়, প্রশ্নগুলো সংকলন হয়। তো কোন স্টুডেন্ট বলছে মিটারে দেওয়া আছে, কোন স্টুডেন্ট বলছে এত মিটারে দেওয়া আছে, কোন স্টুডেন্ট বলছে এত মিটারে দেওয়া আছে। হতেই পারে অ্যান্সারটা বিভিন্ন রকম, মানে অপশন, মানে কি বলে এটাকে, আপনার ভ্যালুটা যে কোনো রকম হতে পারে। বলছে শক্তি কত হবে, আমরা এবার ফর্মুলাতে যাইতে হবে। ফর্মুলা দেখেন তো আপনি ফর্মুলাটা চিনেন কিনা। পড়তে পড়তে, কোশ্চেন সলভ করতে করতে সবগুলা ফর্মুলা এসে পড়বে। তাহলে দেখেন তো, এইচসি বাই ল্যামডা ই ইকুয়াল এইচসি বাই ল্যামডা। পড়ছি আমরা? না পড়লে মনে করে দেখেন। এবার এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। এটা মিটারে আছে, তার মানে এসআই ইউনিট। এটা কি এসআই ইউনিটে আছে, তার মানে বাকি সব এসআই ইউনিটে দিবেন। এইচ 6.626 10⁻34, সি আলোর বেগ 3 × 10⁸, আর ল্যামডা, ল্যামডা কি? ল্যামডা হচ্ছে কত? ল্যামডা শেষ। তার মানে অ্যান্সার কিসে আসবে বলো? অ্যান্সার আসবে চলে। আর আসবা ঢাকা শহরে না, তারপরটায় যাও। দ্বিতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আবার যে কোনো ম্যাথ দিলে কি করবা? যে কোনো ম্যাথ দিলে, এনিথিং, যেই ম্যাথ দেখ, তুমি কখন উত্তর দেখবা না, তুমি তোমার মতো করবা। দ্বিতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ মানে কি? NH/2I/, NH/2I/। এখন দেখো তো, দ্বিতীয় শক্তি স্তর মানে এন এর ভ্যালু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে 2 আর 2 কি কাটাকাটি চলে যাবে না? এখন বলছে ভ্যালু বের করতে, তাহলে 6.626 আর পাই কত? 3.1416। শেষ পড়ালেখা।
তাহলে কণিক ভরবেগের ভ্যালু কত হবে 2h/2π, মানে 2 কাটাকাটি চলে যাবে। দ্বিতীয় শক্তি স্তর বলছে মানে কি n এর ভ্যালু কত বলে দিছে, n এর ভ্যালু দিয়ে দিছে 2। আর ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ মানে এমভিআর। কৌণিক ভরবেগ মানে কি, কৌণিক ভরবেগ মানে হচ্ছে এমভিআর। পড়ালেখা অনেক সহজ বাবা, করতে হবে। মানে এই আজকের ক্লাসে কি দেখবা আমি শুধু প্র্যাকটিস করাচ্ছি, মানে কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। তোমার কাজই এটা, তোমার কাজই এটা। তুমি এখন এফআর বেবিতে নাই, বা তুমি এখন এসএসসি পরীক্ষা দিবা না, তোমাকে পুরো চ্যাপ্টার পড়াবো, পুরো চ্যাপ্টারই আমরা পড়বো, কোশ্চেনের বেসিসে পড়বো, বুঝছো? আসো, বলছে 25 ম্যাঙ্গানিজের 3D অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে। এই টাইপের প্রশ্ন আসলে অবশ্যই অবশ্যই যত আর্লি পসিবল করতে হবে। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ মানে কত 25। এবার একটু ভালো করে তাকাও, 25 মানে কি ছিল মনে আছে, আর্গন 18, তারপরে 3D4s। ভালো করে তাকাও, 25 মানে এখানে 2 এখানে 5, এই যে 25। আমার ইলেকট্রন বিন্যাস যত তাড়াতাড়ি করবা তত তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 3D5 দেখো তো ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, ডি অরবিটালে হ্যাঁ 5টা ইলেকট্রন আছে। কয়টা আছে, 5টা আছে, দ্যাটস ইট। তারপরে 32 পারমাণবিক সংখ্যা মৌলটির কোন অরবিটালটি অসম্ভব। আই হাই, 32 মানে কি, 32 মানে হচ্ছে 30, 30-এর পরে 2 ঘর। 30 কিন্তু জিঙ্ক পর্যন্ত আমরা জানি, 30 কিন্তু জিঙ্ক পর্যন্ত আমরা জানি কি না জানি, আমরা আসলে সবই বের করতে পারবো। কেমনে দেখেন তো, এই যে দেখেন, এই যে দেখেন, খেয়াল করেন, এই যে জিনিসটা খেয়াল করেন। বাংলাদেশ আওয়ামী লীগ গেল, একটু পর্যন্ত রাখেন আপনি, কোনো সমস্যা নেই। বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে, হোয়াট এভার। তারপরে সন্ধ্যা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে। দরকার নেই, আর দরকার নেই যে এই পর্যন্ত আসেন না, আপনি এই পর্যন্ত আসেন, আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই, আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এরপরে দেখেন এই যে এই যে এই যে এই জায়গা থেকে শুরু করেন, এই জায়গা থেকে এই দেখেন পটাশিয়াম ক্যালসিয়াম, এই যে সচিন টেন্ডুলকার, ভেরি ক্রেজি ম্যান, আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক। এই যে দেখেন 30 শেষ হয়েছে, তার মানে এই জার্মানিয়ামের কথা বলছে। আমি আপনাকে মৌলটা বের করা শিখাই দিলাম যে আপনি মৌলটার কাছে কেমনে যাবেন, আপনি মৌলটার কাছে কেমনে যাবেন। কথা বোঝা গেছে কিনা? তাহলে জার্মানিয়াম, আমার জার্মানিয়াম চাই নাই, আমার বলছে 32, ওকে ফাইন। তাহলে জিঙ্কের মধ্যে কি কি আছে, 3D পর্যন্ত আছে, 3D পর্যন্ত আছে। তার মানে এই জায়গাতে সর্বোচ্চ কি পর্যন্ত যাবে ভাই, এই জায়গায় 3D 4s, তার মানে এখানে 4p2 পর্যন্ত যাবে, 4p2 পর্যন্ত যাবে, বুঝতে পারতেছেন। এখানে 3D 10, এই যে জিঙ্কের কাছে আসেন, জিঙ্ক 30 না, জিঙ্ক হচ্ছে 30, জিঙ্ক কত 30 না 30, তাহলে 3D10 4s2। আপনার যখন আরো 2 প্রয়োজন হবে, তার মানে কি 4p2, 4p2 তে যাবে, রাইট, শেষ। এবার বলছে কোন অরবিটালটা অসম্ভব। 3D আছে নাকি নাই, আছে। 4s আছে, 4p আছে, আরে 4f তো নাই, কমন সেন্স। ওকে, আয়রনের 3D অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত, ওই যে ওই যে ওই যে ওই যে এখানে আয়রন, আয়রন 26, তার মানে কি এই যে 6, 6 মানে 6, ক্লিয়ার। এখন আপনাকে বলছে ইলেকট্রন সংখ্যা কতটি, দেখেন জোর ইলেকট্রন বলে নাই, শুধু ইলেকট্রন সংখ্যা বলছে। ইলেকট্রন সংখ্যা বললে 6 দিয়ে দিবেন। যদি বলতো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি মানে বিজোড় ইলেকট্রন কত, তখন কিন্তু 4 হইতো। মানে যদি বলতো অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন 4টি, ক্লিয়ার, বা বিজোড় ইলেকট্রন 4টি। পরেরটা আসেন, CH4 এ কয়টি সমযোজী বন্ধন বিদ্যমান, এটা চ্যাপ্টার 4 এ না, এই চ্যাপ্টারের প্রশ্ন না। আচ্ছা, কোনো কারণে ফাইলটা হচ্ছে একটু প্রবলেম। কোনটি অষ্টক নিয়ম অনুসরণ করে, কোনটি অষ্টক নিয়ম অনুসরণ করে, মিথেন। মানে BF3 কিন্তু অষ্টক সংকোচন, এটা চ্যাপ্টার 5 এ আমরা পড়বো, সংকোচন। PCl5 হচ্ছে সম্প্রসারণ, PCl5 কি সম্প্রসারণ, AlCl3 কি সংকোচন, বুঝছো? বোর মডেল কোনটি ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, খুব মনোযোগ দিয়েন। আমরা জানি ব্যাখ্যা করা, ব্যাখ্যা করা সম্ভব বলছে, মানে একটা ইলেকট্রন আছে তাকে ব্যাখ্যা করা যাবে, তাই না? তাহলে আমরা দেখবো কার একটা ইলেকট্রন আছে, কার একটা ইলেকট্রন আছে ভাই, লিথিয়াম 2+ এর একটা ইলেকট্রন আছে, শেষ। ম্যাক্সওয়েলের তত্ত্ব সে ম্যাক্সওয়েলের কোন তত্ত্ব রাদারফোর্ড পরমাণুর মডেলের বিরুদ্ধে। ওকে, এইগুলা কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন। এই যে এই জায়গা থেকে কিন্তু আপনার বইয়ের থিওরিটা জানতে হবে, যে ভাই আমি বইয়ের থিওরিটা ভালো করে জানি কিনা। ম্যাক্সওয়েল কি বলছে, ওই যে ঘুরতে ঘুরতে কি ইলেকট্রনটা কোন জায়গায় গিয়ে পতিত হবে, নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে। আর রাদারফোর্ড এই ব্যাপারে কোনো কিছু বলে নাই, তার মানে এই কথাটা আপনাকে কি করতে হবে, ব্যাখ্যা দিয়ে আসতে হবে, যে শক্তি হারাইতে থাকবে। ওকে, তারপরে কোন তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়, ওই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে। তারপরে
ওকে, সো এইটা হচ্ছে আমাদের মানে লাইক আপনার কি ছিল বলেন? কি রে ভাই, ফাইলটা এরকম হচ্ছে কেন? ওকে, এক সেকেন্ড, হ্যাঁ আমাকে একটু ইয়া করেন আর কি, এক সেকেন্ড একটু টাইম দেন। একটু টাইম দেন, এক সেকেন্ড, হ্যাঁ মানে ফাইলটাতে কোনো একটা প্রবলেম আছে, নাহলে তো এরকম হওয়ার কথা না। দেখতেছি কি করা যায়। দেখি তো ওর ফাইলে কি সমস্যা। এই যে ঠিক আছে, তো দেখি কি করা যায়, এক সেকেন্ড। আমি তো মনে করছি প্রশ্ন শেষ, বাট প্রশ্ন তো শেষ হওয়ার কথা না, কারণ আমি যখন স্লাইড বানাচ্ছিলাম তখন তো এই চ্যাপ্টারে প্রায় 40টার উপরে প্রশ্ন ছিল। 40টার উপরে, এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, 40টার উপরে প্রশ্ন ছিল। ওকে, সো এখন প্রশ্ন কমে গেল কিভাবে? এখন ভালো লাগতেছে। এই যে দেখো, এবার আসো 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 আসো, নিচের কোন যৌগদের প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য সমান? তার মানে খেয়াল করো, মানে জিনিসটা হচ্ছে গিয়ে তোমাকে তোমাকে বুঝতে হবে, এগুলো কিন্তু এমসিকিউ, বাট প্রশ্ন যেহেতু সংকলন করা, প্রশ্ন সংকলন করা মানে কি, স্টুডেন্টদের মুখ থেকে শুনে শুনে প্রশ্নগুলা কি করা, প্রশ্নগুলা কালেক্ট করা। সো এখানে কিন্তু তুমি অপশনগুলো পাবা না, বাট প্রশ্নগুলো সম্পর্কে তুমি আইডিয়া পেয়ে যাবা কাদের প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। এখন দেখো তো, ভালো করে তাকাও, ভালো করে তাকাও। এই যে মনে করো হচ্ছে এই দুইজনকে, এই দুইজন কি প্রোটন সমান? না, সমান না। নিউট্রন কি সমান? না, সমান না, কারণ এদের পার্থক্য 2, এদের পার্থক্য 1। আমরা জানি পার্থক্যকে বলা হয় নিউট্রন সংখ্যা, আর নিচেরটাকে বলা হয় প্রোটন সংখ্যা, তাই না? সো এরকম অপশনগুলো থাকবে, তুমি প্রশ্ন দেখে অপশন দেখে অ্যান্সার করবা। তারপরে আসো, কোন ধরনের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এইটা সুপার ইম্পর্টেন্ট, বুঝো। কোন ধরনের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়, এটা কিন্তু সুন্দর 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 একদম বইয়ে সুন্দর করে সাজানো আছে। ইভেন আমরা ক্লাসেও পড়াই দিছিলাম, ক্লাসেও সুন্দর করে পড়াই দিছিলাম আইসোটোপের যে ব্যবহার। এই যে আইসোটোপের ব্যবহার, আল্লাহর নামে এটা ভুলেও ভুল করা যাবে না, বিশেষ করে এই যে রোগ বালাইয়ের ক্ষেত্রে। এই যে রোগ নির্ণয়ে আইসোটোপ, মানে আইসোটোপের ব্যবহার থেকে প্রশ্ন আসবে। এখন দেখো প্রশ্ন কেমনে আসবে, তোমাকে বলছে কোন ধরনের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়। সময় কম, তুমি কি করবা, তুমি একটা লিখবা, সাথে তার ব্যবহার লিখে ফেলবা। একটা লিখবা, ব্যবহার লিখবা, একটা লিখবা, ব্যবহার লিখবা। এখন তোমার যে 4-5টা মনে থাকবে এমন কোনো কথা আছে না। তোমার 3টা মনে আছে, তুমি 3টা লিখে আসো। তোমার 4টা মনে আছে, তুমি 4টা লিখে আসো, বাট অনেক বড় করতে যাও না। ইভেন টেবিলের যে এই যে টেবিলটা, টেবিল আকার দরকার নাই। তুমি আই লিখবা, এই যে দেখো আই লিখবা, আয়োডিন লিখবা, এই যে দাগ দিবা। তুমি এই যে কোবাল্ট লিখবা, কোবাল্ট 60 লিখবা, দাগ দিবা। এরকম দাগ দিয়ে এগুলো লিখবা, তোমার যত তাড়াতাড়ি টাইম কমানো যায়। আরেকটা জিনিস আসতে পারে, যদি এমসিকিউ বেসিসে আসে, যদি এমসিকিউ টাইপে আসে, ওরা প্রশ্ন দিবে, দেন এমসিকিউ তুমি দাগাবা, বুঝছো? এরপর কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে? ওই যে ভাইয়া, ওই যে ভাইয়া, আমরা জানি। এখানে তোমাকে কি দিয়ে দিবে, দুইটা অরবিটালের কথা বলা থাকবে, যেমন 4s আর 3d দেওয়া আছে, 4s আর 3d দেওয়া আছে। 4s এর শক্তি বের করো, 4 + 0 দ্যাট মিনস 4। 3d এর শক্তি বের করো, দ্যাট মিনস 5। তাহলে কোন জায়গায় আগে প্রবেশ করবে ভাইয়া? 4s আগে প্রবেশ করবে, খুব কমন সেন্স, খুব কমন সেন্স। কোন জায়গায় আগে প্রবেশ করবে বলো, কোন জায়গায় আগে প্রবেশ করবে? 4s আগে প্রবেশ করবে, তারপরে 3তে প্রবেশ করবে। নিচের কোনটির ভ্যান্ডালস আকর্ষণ বেশি? এটা ভালো প্রশ্ন, এটা আমাদের ইয়ার প্রশ্ন আর কি, চ্যাপ্টার 5-এর প্রশ্ন, আমরা ওইখানে করাবো। কপারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে?
কপারের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে ভাইয়া? এটা কেমন প্রশ্ন, ভালো করে তাকাও, মনোযোগ দিও। কপার, কপার কত? 29, তাহলে এখানে কত? 4s2 3d9, বাট ওই যে ভাইয়া এই জায়গায় তো 1 হবে, সরি এই জায়গায় হবে 1, আর এই জায়গায় হবে কত? এই জায়গায় হবে 10, তাহলে 3d10। তাহলে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3d10, 10টা। অপশনের দিকে তাকাবা না, ওকে। 3d এর আগে ইলেকট্রন কোন উপশক্তি স্তরে যায়? 4s এ যায়। হাইড্রোজেন আইসোটোপ কয়টা? 7টা, বাট তোমার বইয়ে দেওয়া আছে 3টা, মানে 3টা তৈরি করা যায় তেজস্ক্রিয় সহজ 7টা। 3 + 4। হার্টের পেসমেকার আইসোটোপ কই? তেজস্ক্রিয় আইসোটোপ, মানে ইউরেনিয়ামের আইসোটোপটা দিতে হবে। জিঙ্কের শেষ শক্তি স্তরে কোন অরবিটালে প্রবেশ করবে? শেষ ইলেকট্রন মানে 3d তে প্রবেশ করবে। কেন? কারণ জিঙ্ক হচ্ছে 30, তাহলে 4s 3d 2 আর 10, তার মানে শেষে কোনটাতে প্রবেশ করছে? 3d তে প্রবেশ করছে। তারপরে আসো 3p অরবিটালের পর কোন অরবিটাল প্রবেশ করে? 3p6, তারপরে 3d না 4s? 4s। কপার 29 শেষ। আচ্ছা, এম এর অরবিটালের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এই যে এই জায়গায় প্রশ্নে একটু সমস্যা আছে, মানে এম বলতে হচ্ছে, আচ্ছা এম মানে যদি আমরা ধরি তৃতীয়, তাহলে এম এর অরবিটালের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কে এল এম মানে তৃতীয় শক্তি স্তর, 3s 3p 3d। ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস, ভাই ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম এগুলো দেখবা না, নিজে নিজে করবা। ক্রোমিয়াম কত নাম্বার? 24 নাম্বার। তাহলে আমরা জানি আর্গন মানে 18, 3d, আর এটা হচ্ছে 4s। তাহলে ক্রোমিয়ামটা ব্যতিক্রম ছিল, 1 আর 5 ছিল ক্রোমিয়াম, মনে করে দেখো। এখন বলছে ক্রোমিয়াম 3+, তার মানে 3টা সরে গেছে। 3টা যদি সরে যায়, এখান থেকে একটা সরবে, এখান থেকে 2টা সরবে, তাহলে আর্গন মানে 18, তারপরে 3d 3 হবে, শেষ। যত তাড়াতাড়ি করবা, ওকে। নিচের কোনটির সাহায্যে উপশক্তি স্তরের সংখ্যা নির্ধারণ করা যায়? এটা খুবই ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন। আমি একটু বলে সবটা শিখাই দিই। দেখো, যদি এন হয় শক্তি স্তরের সংখ্যা, এন যদি হয়, এটা হচ্ছে শক্তি স্তর, মানে এটা হচ্ছে শেল, তাহলে উপশক্তি স্তর, এই এটা কি আবার? উপশক্তি স্তর মানে হচ্ছে উপশক্তি, মানে অরবিটাল একটা আছে, ইলেকট্রন আছে একটা। তাহলে যদি অরবিটালে যাই, অরবিটাল হবে হচ্ছে n², আর ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 2n²। এবার যদি সাবশেল দেওয়া থাকে, সাবশেল হচ্ছে এল মানে উপশক্তি স্তর, তখন (12+1). এবার বলছে নিচের কোনটির সাহায্যে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায়? তাহলে উপশক্তি স্তরের ইলেকট্রন, উপশক্তি স্তরের জন্য ইলেকট্রন 2 × 12+1, 2 × 12+1, এই যেটা তোমাকে আমি দুইটাই দিয়ে দিলাম। এরপর আসো Fe3+ ও Fe2+ কোন ইলেকট্রন বিন্যাস করো? পারবো? ভারী পানির সংকেত D2। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কণিক ভরবেগ নির্ণয় করো। বোর পরমাণু অবশ্যই কোনটি পারমাণবিক ব্যাখ্যা করা যায় না। ওকে, হয়ে গেছে এগুলো। এখন কিন্তু এই যে আমরা সেন্ট জোসেফের কোশ্চেন, হলিক্রসের কোশ্চেন, এগুলো হয়েই যাচ্ছে। 1 মোল ক্যাডমিয়ামের ভর কত? মানে ওই যে এখানে মোল বলে দিছে, হোয়াট এভার, যা মন চাই বলুক। তোমাকে বলছে 1 মোল, যা মন চাই বলুক, নো ইস্যু। তুমি তার পারমাণবিক ভরটা দিয়ে দিবা, পারমাণবিক ভরটা দিয়ে দিবা, না পারলে খালি রাখবা। বাট 1 মোল, এই যে প্যালাডিয়ামের ভর কত, মানে এগুলো কিন্তু প্যালাডিয়াম আছে যেমন 46 নাম্বার। প্যালাডিয়াম কয় নাম্বার? 46 নাম্বার। মানে কার নিচে আছে? কপারের নিচে আছে, কপারের নিচে আছে প্যালাডিয়াম, তারপরে আছে প্লাটিনাম। তো এগুলোর ভর কিন্তু তোমার জানার কথা না, বাট ওই যে কিছু এক্সট্রা আছে, ওইগুলো শিখতে হবে। ওকে, শিখতে হবে। A3- ইলেকট্রন কতটা? এই যে দেখো 31 15 A3-। এবার ভালো করে তাকাও, 3- মানে কি? 3টে ইলেকট্রন গ্রহণ করছে, 3টে ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? প্রোটন প্লাস - ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রোটন, ভালো করে তাকাও, ইলেকট্রন এখানে কি হয়েছে? গ্রহণ হয়েছে। গ্রহণ হইলে প্লাস হয়, গ্রহণ হইলে প্লাস হয়। প্রোটন কত? প্রোটন 15 + 3, দ্যাট মিনস 15 আর +3 কত হবে? 18। Fe3+ ইলেকট্রন বিন্যাস পারবো নাকি পারবো না? পারবো। Cr3+ করে দিছি। স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস করো। সিম্পল কথা ভাইয়া, 4s2 3d1, এটা হচ্ছে আর্গন, মানে 18 20 21। এখন 3+ বলছে, 3+ বলা মানে কি? আর্গন
দুইটা চলে গেছে, একটা চলে গেছে, মানে আর্গনের পর আর কিছুই নেই, আর্গনের পর আর কিছুই নেই, শুধু আর্গন পর্যন্ত। ওকে, ক্যালাস কাকে বলে? আচ্ছা, এটা চ্যাপ্টার 5 এর প্রশ্ন, এখানে অ্যাড করা আছে, করে ফেলবা। কোনো কঠিনবদ্ধ স্বচ্ছ স্ফটিকাকার নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির গঠনকে ক্যালাস বলে। পরমাণু তড়িৎ নিরপেক্ষ কেন? সমসংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকার কারণে। লেডের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, দেখো ভালো করে তাকাও। আপেক্ষিক পারমাণবিক ভর মানে কত? মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, মানে এটা হচ্ছে তোমার 1 AMU। এখন কথা হচ্ছে, মনোযোগ দিবা, তোমাকে যখনই বলবে লেডের আপেক্ষিক পারমাণবিক ভর কত, তুমি এই সূত্র কখন ইউজ করতে পারবা? একটু সেন্সিবল হও, একটু সেন্সিবল হও। আমি কিন্তু এটা জানি ভাই, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর হচ্ছে 1.67 10⁻24 গ্রাম। ওকে ডান, আমি এতটুকু জানি। আমি কি তার একটি পরমাণুর ভর জানি? না। তাহলে আমি তখনই এই সূত্রটা ইউজ করতে পারবো যখন আমাকে একটি পরমাণুর ভর বলে দিবে, একটি পরমাণুর ভর বলে দিবে। ওকে ঠিক আছে ভাই, বুঝলাম। তাহলে আমি কি করব ভাই? সিম্পল কথা বলি, যখনই আপেক্ষিক পারমাণবিক ভর বলবে তখনই তোমার কাজ কি হবে? তুমি ডিরেক্টলি ওই যে যেগুলো আমরা মুখস্থ করি, যেমন ক্যালসিয়ামের 40, আয়রনের 56, মানে 55.85, এরকম করে ওর পারমাণবিক ভরটা লিখে দিয়ে আসবা, মানে এমসিকিউতে আসলে এরকম ভাবে দিয়ে আসবা। বুঝছো এখানের প্রশ্নগুলো? এখন এখন তোমার কাজ কি হবে? তুমি এই যে প্রশ্নগুলো যখনই পড়লা, প্রশ্নগুলো পড়া কিছু জিনিস কিন্তু তুমি বুঝছো। কি বুঝছো? যে ভাই আমার স্টিল আমার এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন আসার চান্স আছে। মাত্র মাত্র আমরা এইখান থেকে শেষ করে আসলাম, তাই না? আমরা মাত্র এই জায়গাটা থেকে শেষ করে আসলাম, এই যে মাত্র এই জায়গাটা থেকে শেষ করে আসলাম। এখন তুমি কি করবা? তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমার বইয়ে যেগুলো দেওয়া আছে, যেমন এই যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতো, মনে করে দেখো। তারপরে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, তোমার কিন্তু এটাই এমসিকিউতে আসতো। তার মানে তুমি একটু অ্যাটলিস্ট মুখস্থ রাখবা, এতটুকু অ্যাটলিস্ট মুখস্থ রাখবা, এতটুকু অ্যাটলিস্ট মুখস্থ রাখবা। বুঝছো না? বুঝো নাই? ওকে, এরপর তোমার আরেকটা কাজ আছে। তোমার আরেকটা কাজ কি হইতে পারে? যে ভাই আমার আরো কিছু জিনিসপত্র লাগবে, আসেন। এনাম ভাই যেহেতু আছে, তার মানে তোমার কি কোনো টেনশনের জায়গা আছে? না, আমার টেনশন একটুও করতে হবে না, মানে এক ফোঁটা টেনশনও করতে হবে না, আমি তোমার সিস্টেম করে দিচ্ছি। আসো এক সেকেন্ড, আমাকে একটু আমার মতো করে ইয়া করতে দাও। ওকে, আমি তোমার জন্য যে কাজটা করব, একটা সেকেন্ড টাইম দাও আমাকে। ঠিক যেগুলো ইম্পর্টেন্ট বেশি, বুঝছো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যে দেখো, দেখো ভাইয়া, আমি আছি যেহেতু, তোমার কোনো টেনশন নেই। এই যে সুন্দর করে, মানে এর চেয়ে বাইরে আর দিবে না, এর চেয়ে বাইরে আর দিবে না। এই যে, দেখো, বুঝছো? যেমন এই যে একটু আগে তুমি প্যালাডিয়াম পড়ছিলে না, মনে আছে প্যালাডিয়াম? একটু আগে তুমি দেখো তো, তোমাকে এই যে লেড দিছিল না, লেড 207 পাইছো? সো এই জায়গার ভিতরেই সব আছে, এই জায়গার বাইরে থেকে নর্মালি প্রশ্ন দেয় না। তো তোমাকে এইগুলো শিখতে হবে। যেমন কার পারমাণবিক ভর কত আমরা কতটুকু জানি, 30 পর্যন্ত জানি, কিন্তু দেখো তুমি কিন্তু এনডিসির প্রিপারেশন নিচ্ছ, বা হলিক্রস বা সেন্ট জোসেফের প্রিপারেশন নিচ্ছ, তোমাকে কিন্তু লামসামভাবে প্রিপারেশন নেওয়া যাবে না। তোমাকে কি করতে হবে? একটু স্মার্টলি প্রিপারেশন নিতে হবে। ওকে, সো তুমি যাই জানো এখন তোমার বাকিগুলোও জানতে হবে। আর ভাই ইন্টার উঠলে এমনি ওইগুলো জানতে হয়, জানতে হয় কিনা বলো? হ্যাঁ ভাই জানতে হয়। তাহলে দেখো, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, ফসফরাস 31, আমরা এগুলো জানি, কোনো সমস্যা নেই। জিঙ্ক পর্যন্ত কিন্তু আমরা জানি, জিঙ্ক হচ্ছে 65.4, কপার হচ্ছে 63.5। এ বাদে কোনগুলো লাগতে পারে আমি একটু আরেকটু দাগাই দিচ্ছি, সিলভারটা পড়ে যাবা, আমি একটু দাগাই দিচ্ছি এক্সট্রা কোনগুলো লাগতে পারে। এই যে মার্কারি আর লেড পড়ে যাবা, আয়োডিন পড়ে যাবা, প্যালাডিয়াম পড়ে যাবা, আর কোনোটা পড়ার দরকার নেই আপাতত। তুমি এখনো কলেজে ওঠো নাই, অহেতুক মাথায় প্রেশার দেওয়ার দরকার নেই। বোঝা গেছে? অহেতুক মাথায় প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো তোমাকে এতটুকু বলবো, এতটুকু তুমি শিখে যাবা, এতটুকু তুমি মাস্ট শিখে যাবা, আর কোনো কিছু শেখার তোমার প্রয়োজন নাই। আচ্ছা এবার দেখি আমার আর কি কি আসতে পারে, বইয়ের ভিতরে আর কি কি আছে। আসলে আমরা একটু বইটা দিয়ে দিই, বইটা একটু আবার দেখাই। তাহলে এই যে অলরেডি তো এটা গেলই, তুমি বুঝছো ইলেকট্রন বিন্যাস থেকে কেমন প্রশ্ন আসে, অরবিটাল থেকে কেমন প্রশ্ন আসে, অলরেডি তোমার হয়ে গেছে। ইলেকট্রন বিন্যাস থেকে কেমন প্রশ্ন আসে আমরা অলরেডি কিন্তু এই যে E = hc/λ ম্যাথ করছি না, একটা করছি, তার মানে কি এই ম্যাথ একটা না এসে আরেকটা আসতে পারে। ওকে,
সো তোমাকে এই জায়গাতে একটু ক্লিয়ার থাকতে হবে। MVR ইকুয়াল NH বাই 2S পাই কভার হয়েছে না আমাদের? হ্যাঁ ভাই কভার হয়েছে। আচ্ছা, তারপর এই যে এই ভ্যালুগুলো একটু একবার করে অবশ্যই পড়ে যাইতে হবে, বুঝছো? ভ্যালুগুলো অবশ্যই একবার করে পড়ে যাবা, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভর আর চার্জ, বুঝছো? ভর আর চার্জ এটা অবশ্যই একবার রিভিশন দিবা। আমি একটু মুখে মুখে বলি, আমার সাথে মিলাই নাও। যদি চার্জের কথা বলা হয় 1.6 10⁻⁻19 কুলম্ব, একটা প্রোটনের জন্য প্লাস, ইলেকট্রনের জন্য মাইনাস, ঠিক আছে? ওকে। আর তোমাকে যদি বলা হয় হচ্ছে ভাই ভরের কথা, 9.1 10⁻⁻28 গ্রাম আর 31 কেজি, এটা কি ইলেকট্রনের। আর যদি আমাকে এই যে আপনার কি বলে ভাই প্রোটন বা নিউট্রনের ভর বলে, প্রোটনের ভর হচ্ছে 1.673 আর নিউট্রনের ভর হচ্ছে 1.675, 10⁻⁻24 গ্রাম আর 27 কেজি, এই যে 673 675, ঠিক আছে? মানে এটা কিন্তু ভরে আছে, তার মানে কি তোমাকে কেজিতেও জিজ্ঞাসা করতে পারে, মাথায় রাখবা। 10⁻⁻28 গ্রাম মানে কি বলো, 10⁻⁻31 কেজি। 10⁻⁻24 গ্রাম মানে কি বলো, 10⁻⁻27 কেজি, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর কি আছে? ওকে, এগুলা থেকে প্রশ্ন আসবে না। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে অবশ্যই 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 তুমি যে কাজটা করবা, অবশ্যই অবশ্যই তুমি যে কাজটা করবা, কোন কাজটা করবা বলো ভাইয়া? বোর পরমাণু মডেলের 2টা সীমাবদ্ধতা আর রাদারফোর্ড পরমাণু মডেলের 2টা সীমাবদ্ধতা, এই দুইটা সীমাবদ্ধতা তুমি কিন্তু শেষ করে ফেলবা, কেমন? ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 3 শেষ। এরপর আমরা চ্যাপ্টার 4 শুট করব। চ্যাপ্টার 4 শুট করে আবার চ্যাপ্টার 4 দিয়ে দিব। আজকের ভিতরেই দেখবো তোমাদের 3টা চ্যাপ্টার আমি দিয়ে দিছি ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আর ক্লাস শেষ করে সবাই একটা কথাই বলবা, কি বলবা বলো? এনাম ভাই জোস, জাস্ট ক্লাসগুলো শেষ করো, ক্লাস শেষ করো, ক্লাস শেষ করলেই তুমি বুঝবা। আরেকটা ছোট্ট জিনিস, HSC 28-এর কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও, দেখা হচ্ছে ওইখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 3 অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আশা করতেছি আপনারা চ্যাপ্টার 3টা করে ফেলবেন, করে ফেলছেন হয়তো এতক্ষণে। খুবই ছোট ক্লাস। চ্যাপ্টার 4 আরেকটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, অ্যান্ড এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক অনেকগুলা জায়গা থেকে বেশি। সবার আগে 2টা জায়গা থেকে এই চ্যাপ্টারে প্রশ্ন আসবেই, আসবেই। আমি একটু প্রথমেই আপনাকে সাজেশন দিয়ে দিচ্ছি। সো আমরা এখন কোন চ্যাপ্টার পড়বো? আমরা এখন পড়বো হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 বা পর্যায় সারণী। ওকে, চ্যাপ্টার 4 বা পর্যায় সারণী, কেমন? আসেন এবার মনোযোগ দিয়েন, কেমন? মনোযোগ দিয়েন। আপনাকে সবার আগে 2টা সাজেশন দিই। একটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। আমরা তো বই পড়বই, অবশ্যই পড়বো। সবার আগে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, বলি গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয়। সেকেন্ড এই জায়গা থেকে প্রশ্ন আসবে ধর্ম। ধর্ম মানে অ্যাটমিক রেডিয়াস, মানে হচ্ছে আকার, আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এই 2টা টপিক থেকে সরি, ওকে, উপরে একটা কাজ করছিলাম, এক সেকেন্ড, হ্যাঁ ব্যবস্থা করতেছি, একটা সেকেন্ড, কাজ এটা অন্য কারণে দেওয়া। ওকে সরি। এই 2টা জায়গা থেকে প্রচুর 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, মানে এই 2টা জায়গা থেকেই প্রশ্ন আসার জন্য রেডি। সো আপনাকে এই 2টা জায়গা খুব ভালো করে পড়ে যেতে হবে। এরপরে বেসিক তো আছেই, যে কোন গ্রুপকে কি বলে না বলে, ওগুলো তো বেসিক পড়াশোনা, বাট এই 2টা টপিক আপনাকে পড়ে যেতে হবে, এনডিসি, হলি ক্রস, সেন্ট জোসেফ, এই 2টা জায়গার জন্য। তো আসেন আমরা হচ্ছে আগে পর্যায় সারণী সম্পর্কে একটু আইডিয়াটা ডেভেলপ করবো, দেন স্টার্ট করব। সবাই সবার আগে সূত্রগুলো একটু লিখে ফেল, মানে ছন্দগুলা যাতে আপনি জানেন ওইটা একটু মেক শিওর করবেন। দেখেন, হাই লিনাকে রুবিনা ছেঁচে ফিরেছে, যে যে ছন্দ পারেন কোনো ইস্যু নাই। বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো, এতটুকু আপনার জানতেই হবে। এই জায়গা থেকে সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান
আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এতটুকু আপনাকে জানতেই হবে। এরপর বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, ফুলও পাবে। নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। ও এসএসসিতে পড়ে লিভারপুল, ও এসএসসিতে পড়ে লিভারপুল স্কুলে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, টেনেসাইন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। তো এই যে একটু ভালো করে তাকান, আমি এখানে কি করছি অ্যাকচুয়ালি, আমি এখানে আপনার পরিচিত যতগুলো আছে ছন্দের সাহায্যে এগুলা হচ্ছে গিয়ে লিখে ফেললাম। এতটুকু আপনার জানতে হবে অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট, জানতেই হবে, জানতেই হবে। এবার আসেন গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয়। দেখেন আমরা সবাই জানি এখানে বেসিক যে ইনফরমেশনগুলো ওইগুলো আমরা সবাই জানি যে ভাই এখানে পর্যায় আছে, এখানে পর্যায় আছে কয়টা, পর্যায় আছে হচ্ছে 7টা। এখানে গ্রুপ আছে কয়টা, গ্রুপ আছে হচ্ছে 18টা। আমি একবারে একটু বেসিকটা সহ পড়াই দিই। 1 নম্বর গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, আমি লিখতেছি না আপনি লিখবেন। 1 নম্বর গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপকে বলা হয় মৃৎক্ষার ধাতু। 16 নম্বর গ্রুপকে বলা হয় চালকোজেন, চালকোজেন কেমন, এটা কি বলা হবে, চালকোজেন। 15 নম্বর গ্রুপকে বলা হয় নিকটোজেন, নিকটোজেন। এটাকে বলা হয় হ্যালোজেন, কি বলা হয়, হ্যালোজেন। এটা হচ্ছে আমাদের ইনার্ট গ্যাস, এটা হচ্ছে আমাদের ক্ষার ধাতু, এটা হচ্ছে আমাদের মৃৎক্ষার ধাতু। আর এই মাঝখানের যে 4টা লাইন আছে এটাকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর ধাতু। কি বলবো, অবস্থান্তর ধাতু। এই মাঝখানের যে লাইনটা এটাকে আমরা বলি হচ্ছে ডি ব্লক, এই দুইটাকে আমরা বলি হচ্ছে এস ব্লক, আর এই 6টাকে আমরা বলি হচ্ছে এ পি ব্লক। আর নিচে আরো 2টা লাইন আছে ওই দিকগুলোকে আমরা বলবো হচ্ছে এফ ব্লক। একটাকে বলবো হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ, আর একটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। ওকে, হোয়াট এভার, আপনাদের অত কিছু জানার প্রয়োজন নেই। এবার গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয়। দেখেন এস ব্লকের কাউকে যদি নির্ণয় করতে বলে, লেটস আমরা এস ব্লক থেকে ক্যালসিয়ামকে নির্ণয় করব, আর লেটস আমরা একটু ইচ্ছা করে রুবিডিয়ামকে নির্ণয় করব বা সোডিয়ামকে নির্ণয় করব। আমি ইজি করে দিচ্ছি, দেখেন আমি একটু এই জায়গাটা একটু ভালো করে পড়াচ্ছি। কেন এই জায়গাটা একটু ভালো করে পড়াচ্ছি জানেন, কারণ একটু ভেজাল আছে। ভেজাল আছে মানে হচ্ছে আমি আগে আমার মতো করে পড়াবো, কারণ এটা কিন্তু একটু সেনসিটিভ চ্যাপ্টার। এরপরে আপনি কোশ্চেন সলভ করেন, নো ইস্যুস, মানে আমার আর পড়াইতে হবে না, আপনি কোশ্চেন আপনার মতো করে সলভ করবেন। আমি এখানে সবগুলো দেখাই দিব, আলোচনা করে দিব, বাট আপনাকে অবশ্যই কি করতে হবে, আগে বেসিকটা জানতে হবে। সো বেসিকটা অবশ্যই আমি আপনার হাতে ছেড়ে দিব না, আমি আগে আমার মতো করে পড়াবো, কেমন। আসেন তো এস ব্লক খেয়াল করেন, মনে করেন আমি সোডিয়াম হাইড্রোজেনকে নির্ণয় করবো। আসেন গ্রুপ পর্যায়ে পরে, হ্যাঁ আগে আমরা আমাদের মতো করে শিখি। দেখেন হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবেন 1s1, তাই না। তাহলে লিথিয়ামকে যখন আপনি করবেন, লিথিয়াম মানে হচ্ছে 3, তাহলে 1s2 2s1। তারপরে সোডিয়ামকে যখন আপনি করবেন ওর লাস্টে দেখবেন 1s2 11, রাইট, 2s2 2p6 3s1। একটু মনোযোগ দিয়েন, একটু একটা মিল কি খেয়াল করতেছেন, এটার লাস্টে আছে 1s1, এটার লাস্টে আছে 2s1, এটার লাস্টে আছে 3s1। তার মানে আপনি বুঝতে পারতেছেন। যদি আমি বলি পটাশিয়াম, এই যে ছন্দ, এখন ইম্পর্টেন্টটা কি, ছন্দ দেখেন। তাহলে হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, এই যে দেখেন ছন্দটা কত ইম্পর্টেন্ট।
কেন? ছন্দটা হইলে কি হবে? সিরিয়ালটা হয়ে যাবে। তাহলে ও যদি 3s1 হয়, ওর লাস্টটা অবশ্যই 4s1, ওর লাস্টটা অবশ্যই 5s1, ওর লাস্টটা অবশ্যই 6s1, ওর লাস্টটা অবশ্যই 7s1। শেষ, এটি পড়ালেখা। ওকে, লেটস সে ভাই আমি বেরিলিয়ামটা দেখবো। বেরিলিয়াম মানে কি? 4 নাম্বার। বেরিলিয়াম কয় নাম্বার? 4 নাম্বার। তাহলে 1s2 2s2, লাস্টে কি আছে? 2s2। ম্যাগনেসিয়াম দেখেন 1s2 2s2, আমি এই দুইটা করে দিচ্ছি, 2s2 2p6 3s2। দেখেন 12 নাম্বার হয়েছে না? 12। এবার ক্যালসিয়াম, ক্যালসিয়াম যখন 20 আসবে একটু ভালো করে তাকাই দেখেন, ওর লাস্টে কি আছে? 2s2, ওর লাস্টে কি আছে? 3s2। তার মানে ক্যালসিয়াম আজীবন 4s2 হবে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে বিরিয়ানি, মোগলাই কাবাব, সারের বাটিতে রাখো। এই যে দেখেন অটোমেটিক হয়ে গেছে, ছন্দ জানলে আপনার সিরিয়ালটা হয়ে যাবে। আর এটা যদি 4s2 হয়, এটা আজীবন 5s2, এটা আজীবন 6s2, এটা আজীবন 7s2। শেষ। ইজি না? ইজি, ইজি। এখন মনোযোগ দিয়েন। আমি আপনাকে বললাম, আমি আপনাকে প্রশ্ন করলাম বেরিয়াম, বেরিয়ামের এটার নাম হচ্ছে বেরিয়াম, বিএ বেরিয়াম। আমি আপনাকে বললাম বেরিয়ামের গ্রুপ ও পর্যায় নির্ণয় করো। কি বললাম? বেরিয়ামের গ্রুপ ও পর্যায় নির্ণয় করো। আপনার কাজটা কি? আপনার কাজ খুবই সিম্পল। আমরা কিন্তু এস ব্লক নিয়ে আলোচনা করতেছি। কারে নিয়ে আলোচনা করতেছি বলেন? এস ব্লক নিয়ে আলোচনা করতেছি। কেমন? এস ব্লক নিয়ে আলোচনা করতেছি। এখন এস ব্লকের ক্ষেত্রে কাহিনীটা সিম্পল, মাথায় রাখবেন পাওয়ার আর সহগ। পাওয়ার আর সহগ কি? মনে করেন আমরা ছোটবেলায় বীজগণিত পড়তাম, 4x²। এই যে এইটা হচ্ছে আমাদের পাওয়ার, আর এটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট বা সহগ, ঠিক না? আচ্ছা, মাথায় রাখবেন এস ব্লকের ক্ষেত্রে, এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ সংখ্যাটা কি? এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে পাওয়ার, আর পর্যায় বা পর্যায় হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ, সর্বোচ্চ সহগ। ভাই সর্বোচ্চ সহগ কথা কেন বললাম? আসেন, তাহলে এই যে দেখেন হয়ে গেছে সোডিয়াম। আমি আপনাকে বললাম সোডিয়ামের গ্রুপ কত, পর্যায় কত। সোডিয়ামের ক্ষেত্রে দেখেন তো 1 আছে, 2 আছে, 2 আছে, 3 আছে। তাহলে সর্বোচ্চ সহগ কত? 3। তাহলে সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। গ্রুপ কি? গ্রুপ হচ্ছে পাওয়ার। পাওয়ার কত? এই যে পাওয়ার 1, তার মানে পাওয়ার 1। এখন আমাকে বলেন তো ভাইয়া বেরিয়ামের পর্যায় কত হবে? বেরিয়ামের পর্যায় কত হবে? বেরিয়ামের পর্যায় হবে হচ্ছে 6, বেরিয়ামের গ্রুপ হবে কত? 2। শেষ। আমি যদি আপনাকে বলি ভাইয়া স্ট্রনশিয়ামের পর্যায় হচ্ছে 5, গ্রুপ হচ্ছে 2। রেডিয়ামের পর্যায় হচ্ছে 5, পর্যায় হচ্ছে 7, গ্রুপ হচ্ছে 2। দ্যাটস অল। বুঝা গেছে? তাহলে গ্রুপ হচ্ছে আসলে পাওয়ার, আর পর্যায় হচ্ছে সর্বোচ্চ সহগ। কথা বোঝা গেছে কিনা? ওকে, এবার পি ব্লক। পি ব্লক কারে বলে? ভাই পি ব্লকের একটা পারলে আপনি বাকি সব পারবেন, টেনশনের কোনো কারণ নাই। বোঝা গেছে কিনা? টেনশনের কোনো কারণ নাই, কারণ আপনাকে ইলেকট্রন বিন্যাসও করতে দিতে পারে। হুনোজ, হুনোজ ইলেকট্রন বিন্যাসও করতে দিতে পারে। এখন দেখেন, মনে করেন আমি আপনাকে ইচ্ছা করে বললাম কার্বন, কার্বনের লাস্টে কি আছে? 2s2 2p2 আছে। স্মার্টলি পড়তে হবে। এখন আমি যদি আপনাকে বলি ভাইয়া জার্মানিয়াম, তার মানে কি? এখন আপনার ছন্দটা জানলে আপনার জন্য সুবিধা। দেখেন ভাইয়া, ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, ফুলও পাবে। আসেন মজা নেই, মজা নিব বলেন? মজা নিব? হ্যাঁ মজা নিই, আসেন। তাহলে দেখেন তো এটা যদি 2s2 2p2 হয়, তাহলে সিলিকন হবে কি? 3s2 3p2 মাস্ট। জার্মানিয়াম কি হবে? 4s2 4p2। এই যে টিন কি হবে বলেন তো? টিন কি হবে? টিন হবে 5s2 5p2। লেড কি হবে বলেন তো? লেড কি হবে বলেন? লেড কি হবে? 6s2 6p2। এটা কি হবে? 7s2 7p2। পড়ালেখা সুন্দর নাকি সুন্দর না? সুন্দর। কিন্তু 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 দেখেন, এটাই আসলে আপনার পর্যায় সারণীর খেলা। 4 নাম্বার পর্যায়ে যখন একটা মৌল ঢুকে যাবে, তখন কিন্তু সে 3D ক্রস করে আসবে। মানে বুঝি নাই, আমরা কিন্তু কারে নিয়ে কথা বলতেছি? পি ব্লককে নিয়ে কথা বলতেছি। এবার আসেন একটু বুঝেন। আপনারা স্মার্ট স্টুডেন্ট, আপনারা এনডিসি প্রিপারেশন নিচ্ছেন, হলিক্রস বা সেন্ট জোসেফের প্রিপারেশন নিচ্ছেন, মানে একটাই তো প্রিপারেশন, তাই না? একটাই প্রিপারেশন। আপনাকে স্মার্ট হইতে হবে। আমি এখন কোন জায়গায় আছি? পি ব্লকে আছি। একটু ভালো করে তাকান তো। আমি যদি 4 নাম্বার পর্যায়ে অবস্থান করি, 4 নাম্বার পি ব্লক 4 নাম্বার পর্যায়ে, এই কথাটা মানে কি বলেন? পি ব্লক মানে তো এইটা 4 নাম্বার পর্যায়ে, মানে 4 নাম্বার লাইন, 1 2 3 4। এই যে এইটা 4 নাম্বার লাইন। ভালো করে একটু খেয়াল করেন তো ভাইয়া,
একটু ভালো করে খেয়াল করেন, আমি যখন পি ব্লকে 4 নাম্বার লাইনে আসব, পি ব্লকে 4 নাম্বার লাইনে যখন আসব, তখন কিন্তু আমি অলরেডি 3D কে কভার করে ফেলছি। দেখেন এটা হচ্ছে আমার 3D। কেন এটা 3D হইলো? এই যে ডি, কোয়ান্টাম সংখ্যা পড়ছি না, ডি স্টার্ট হয় কত থেকে? 3 থেকে স্টার্ট হয়। 2D আছে নাকি 3D? 3D আছে। তাহলে এই যে এটা হচ্ছে ডি ব্লক, তার মানে এই লাইনটার নাম হচ্ছে 3D, এই লাইনটার নাম কি হচ্ছে? 3D। তাহলে আমি যখন পি ব্লকে 4 নাম্বার লাইনে যাব, পি ব্লকের 4 নাম্বারের লাইনে যাব, তখন আমি কাকে ক্রস করে আসব? এই 3D কে ক্রস করে আসব। আরেকবার বলি কথাটা, যখন আমি পি ব্লকের 5 নাম্বার লাইনে যাব, 5 নাম্বার লাইনে যাব, তখন আমি অবশ্যই 4D কে কভার করে যাব। যখন আমি পি ব্লকের 6 নাম্বার লাইনে যাব, তখন আমি অবশ্যই 5D কে কভার করে যাব। যখন আমি পি ব্লকের 7 নাম্বার লাইনে যাব, তখন আমি অবশ্যই 6D কে কভার করে যাব। তার মানে এই লাইনটার নাম কি বলেন? বলেন, কথা বলেন। এই লাইনটার নাম কি? এই লাইনটার নাম হচ্ছে 3D লাইন। এরপরেরটার নাম হচ্ছে 4D, এরপরেরটার নাম 5D, এরপরেরটার নাম 6D। পড়াইলে অনেক কিছু পড়ানো যায়। তাহলে আমাকে যদি হুট করে আজগুবি একটা কথা বলে যে ভাইয়া জার্মানিয়াম, জার্মানিয়াম মানে কি? আমি 4 নাম্বার লাইনে না, 4 নাম্বার লাইনে, তার মানে অবশ্যই আমি ভাইয়া 3D কে কভার করে গেছি, 3D কে কভার করে দেন গেছি। বোঝা গেছে কিনা? আমি যে ভাইয়া বললাম 5:5 আমি বলতে পারবো না ভাই, আমি কখনো বলতে পারবো না। আমাকে অবশ্যই 4D কে কভার করে দেন যাইতে হবে, আমি অবশ্যই 5D কে কভার করে দেন যাইতে হবে, অবশ্যই 6D কে কভার করে দেন যাইতে হবে। দ্যাটস দ্য থিং ভাইয়া, এটি আপনাকে বুঝতে হবে। বুঝছি? এবার আসেন, আরো মজা নেই, আরো মজা নেই। খেয়াল করেন, আমি যখন পি ব্লকে, এই যে দেখেন আপনার ভিতরে একটা আইডিয়া ডেভেলপ করছে। আমি যখন পি ব্লকের 6 নাম্বার লাইনে অবস্থান করব, পি ব্লকের 6 নাম্বার লাইনে আসতে গেলে আমাকে কাকে ক্রস করতে হয়? 5D কে ক্রস করতে হয়। কিন্তু এই জায়গাটাতেই কিন্তু 4F অবস্থান করতেছে। এই যে এই জায়গা থেকে 4F নিচে নাইমা যায়, এই জায়গাটা থেকে 5F নিচে নাইমা যায়, তাই না? এফ ব্লক আছে নাকি নাই? আছে। 4F আর 5F আছে নাকি নাই? এফ শুরু হয় 4 থেকে, এফ শুরু হয় 4 থেকে, তার মানে এখানে 4F আছে নাকি নাই? এই যে এই জায়গাতে 4F আছে, এই জায়গাতে 5F আছে। তার মানে আমি যখন পি ব্লকের 6 নাম্বার লাইনে থাকব, তখন আমি অবশ্যই 4F কে কভার করে দেন ওইখানে যাইতে হবে। আমি যখন পি ব্লকের 7 নাম্বার লাইনে থাকবো, তখন আমাকে অবশ্যই 5F কে কভার করে দেন যাইতে হবে। তার মানে এই জায়গাটাতেই খেলা। তার মানে এইখানে কিন্তু শুধু 5D নাই ভাইয়া, এখানে কিন্তু 4Fও আছে ভাইয়া, 4F14ও আছে। এখানে কিন্তু শুধু 6D নাই ভাইয়া, এখানে কিন্তু 5F14ও আছে। দ্যাটস দ্য থিং। এই জায়গাটাতেই পড়ালেখা, মানে এইটা আপনি যখন বুঝে যাবেন, একবার ক্যাচ করতে পারবেন, তাইলেই হয়ে যাবে। তার মানে আপনি যখন পি ব্লকের 4 নম্বর পর্যায়ে আছেন, মানে আপনি 3D কে ক্রস করে গেছেন, মাঝখানের এই 3D কে ক্রস করে গেছেন, 4D কে ক্রস করে গেছেন, 5D কে ক্রস করে গেছেন, 6D কে ক্রস করে গেছেন। আপনি যখন 6 নম্বর লাইনে 7 নম্বর, আপনাকে পর্যায় সারণী নিজের চোখে দেখতে হবে। আপনি যেখানে মন চায় তাকান, পর্যায় সারণী যাতে আপনার চোখের সামনে থাকে, এই যে এই জায়গায় হচ্ছে 6 নম্বর লাইন, তাহলে 6 নম্বর লাইন মানে কি? আমার 4F কে ক্রস করে যেতে হবে। এই যে হচ্ছে আমার 7 নম্বর লাইন, আমার 5F কে ক্রস করে যেতে হবে। দেখেন তো মিলে কিনা আমার কথাটা? আমরা একটু আগেই পড়তেছিলাম, দেখেন তো আমরা এইভাবে পড়তাম না? SS, PS, DPS, FDPS, মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে। একটু নাম্বারিংগুলো দিয়ে দাও তো, 1S, 2S, 2P, 3S, 3P, 4S, 3D। তারপরে এই জায়গায় 4P, এখানে হচ্ছে 5S, এখানে হচ্ছে 4D, এখানে হচ্ছে P আগে কত আছে? 4P, 5P, এখানে আছে 6S, তাই না? 6S। তারপর এখানে হচ্ছে 4F, এখানে হচ্ছে 5D, এখানে হচ্ছে আমাদের 6P, S কত? 7S, F কত? 5F, D কত? D কোনটা? D হচ্ছে 5D, এটা 6D, এটা হচ্ছে
6p, তাই না? সরি, 7p 8s হোয়াট এভার। এখন একটু চেক করে দেখেন তো, ভালো করে তাকান। আমি যখন 7s আর 7s আর 7pতে আসি, কোন জায়গায় আসি? 7s-এ আসি আর 7pতে আসি। 7s আর 7pতে যখন আসি, তার মানে দেখেন 7pতে যাওয়ার আগে, 7pতে যাওয়ার আগে বুঝছেন, 7pতে যাওয়ার আগে 5f আর 6d-কে কভার করে দেন 7pতে আসতে হবে। তাহলে দেখেন তো 7pতে যাওয়ার আগে 5f আর 6d-কে কভার করে আসতে হবে কিনা? অবশ্যই কভার করে আসতে হবে। আমরা তো সাজায় লিখবো, 5 গুলাকে একসাথে লিখবো, 6 গুলাকে একসাথে লিখবো, 7 গুলাকে একসাথে লিখবো, তাই না? মানে কি 6d10 আছে, মানে কি এর আগে 6s আর 6p আছে না? আছে। 5f 14 আছে, মানে কি এখানে আপনার ওই যে আগেরটাই তো কভার হয়ে গেছে অলরেডি, তাই না? আগেরটাতে তো কভার হয়ে গেছে অলরেডি, মানে এই জায়গাতে 5d10 আইসা পড়ছে, এখানে 5f আইসা পড়ছে। মানে আমি মেইনটা দেখাচ্ছি যে কোনটা কভার করে আসতে হবে। আপনি কাহিনীটা কি ধরতে পারছেন? তার মানে দেখেন এই যে 7pতে আসার আগে আপনাকে 5f আর 6d কভার করে দেন আসতে হবে কিনা? হ্যাঁ ভাই, আসতে হবে। এতটুকু কি বোঝা যায় কিনা বলেন? বুঝছি নাকি বুঝি নাই? আমার মনে হয় বুঝাইতে পারছি। এবার আসেন আবার দেখেন তো 6s আর 6p, 6p কোন জায়গায়? এই যে 6p, ভালো করে তাকায়েন, ভালো করে তাকায়েন। আমি আপনাকে কেন পড়াচ্ছি এটা দেখেন, এই যে 6p, ভালো করে বুঝছেন। তাহলে 6pতে আসার আগে, 6pতে আসার আগে 5d আর 4f কভার করে আসতে হবে কিনা? দেখেন তো 6pতে আসার আগে 4f আর 5d কভার করে আসতে হবে কিনা? 4f আর 5d কভার করে আসতে হবে কিনা? 4f আর 5d কভার করে আসতে হবে কিনা? আসতে হবে নাকি হবে না? হবে। আবার 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 আসেন এবার 4d, মানে এই যে 5s আর 5p, 5s আর 5pর দিকে তাকান। এবার 5pর দিকে তাকায়েন, 5pর দিকে তাকান। 5pটা কোন জায়গায় আছে? 5pটা এই জায়গায় আছে। দেখেন তো ভাইয়া, 5pতে আসার আগে আপনাকে 4dটা কভার করে আসতে হবে কিনা? তো মানে 5pতে আসার আগে আমার 4dটা কভার করে আসতে হবে কিনা? দ্যাটস দ্য থিং ভাই, দ্যাটস দ্য থিং। ইলেকট্রন বিন্যাস যদি আপনাকে করতে দেয়, আপনি এইভাবে করবেন। এখন দেখেন তো, আমি কি এই জিনিসটা আগে পড়ছি নাকি আপনাকে পর্যায় সারণীর মাধ্যমে এটা পড়াইছি? এটা কিন্তু পর্যায় সারণীর মাধ্যমে পড়াইছি। আপনার চোখের সামনে পর্যায় সারণীটা ঝকঝক করতে হবে যে ভাই আমি কোন জায়গায় আছি, এই জায়গায় আছি, আমাকে এইটা কভার করে যাইতে হবে। আমি এই জায়গায় আছি, আমাকে এফ ডি সব কভার করে যেতে হবে। কি বুঝে গেছে ভাইয়া? এখন কি আপনি ক্যাচটা ধরতে পারছেন যে কোন জায়গাটায় আমি হাত দিছি? ইয়েস। আমি কিন্তু আপনাকে পর্যায় নির্ণয়, গ্রুপ নির্ণয় শিখাচ্ছি না, আমি আপনাকে শিখাচ্ছি ইলেকট্রন বিন্যাস। যেই বান্দা ইলেকট্রন বিন্যাস পারে ওই বান্দা সব পারে। বুঝা গেছে? ওকে। এখন এই জন্যই কিন্তু আমরা সবসময় বলি, যেমন পি ব্লকের ক্ষেত্রে পর্যায় কাকে বলবো বলেন? পর্যায় কাকে বলবো? পর্যায় বলবো সেম, সর্বোচ্চ সহগকে। সর্বোচ্চ সহগ, সর্বোচ্চ সহগ মানে কি? এই যে দেখেন এখানে 5 আছে, 6 আছে, 7 আছে। সর্বোচ্চ সহগ কোনটা? হেই, সর্বোচ্চ সহগ কোনটা? এটা কি ডোনাল্ড ট্রাম্পরে দেখলাম মনে হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ওকে ওকে, তাহলে দেখেন 5 6 7, সর্বোচ্চ সর্বোচ্চ সহগ হচ্ছে 7, তার মানে পর্যায় কত? 7। আবার 4 5 6, সর্বোচ্চ সহগ কত? 6। 3 4, সর্বোচ্চ সহগ কত? 4, তার মানে 4। এবার গ্রুপ কারে বলে? গ্রুপ কারে বলে? আমি কিন্তু আমার মতো আগে পড়াই নিচ্ছি ভাই, প্লিজ আমাকে আমার মতো আগে একটু পড়াইতে দেন, নাহলে মজা পাবো না। বুঝছেন? এই চ্যাপ্টার মানে চ্যাপ্টার 3তে তো এরকম পড়ানোর কিছু নাই, সো এই জন্য কোশ্চেন আগে সলভ করাইছি। এখন কিন্তু আগে আমি পড়াচ্ছি, আগে আমি পড়াবো, তারপরে যা আছে কপালে। ওকে, এরপরে গ্রুপ নির্ণয়। গ্রুপ কেমনে নির্ণয় করবো? দেখেন, শেষ শক্তি স্তরের টোটাল ইলেকট্রন যোগ 10। 10 কেন দিই বলেন তো? ওই যে দেখেন মাঝখানের এই 10টারে আমরা জাম্প করে আমরা পিতে যাই। মাঝখানে ডি আছে, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত ডি আছে, ডি কে ক্রস কইরা ওইখানে যাই। মানে এই 10টা আমি জাম্প দিয়ে এখানে যাই, এই 10টার জায়গায় জাম্প দিয়ে আমি এখানে যাই, এই 10টার জায়গায় আমি জাম্প দিয়ে এই জায়গায় যাই। কথা ঠিক কিনা? এই 10টার জায়গায় আমি জাম্প দিয়ে এই জায়গায় যাব, তাই না? তাহলে এই 10কে আমার যোগ করতে হয়, তাহলে শেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা যোগ 10। শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা যোগ 10। শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা যোগ 10, তার মানে দেখেন তো ওর গ্রুপ নাম্বার কত হবে? আপনি অটোমেটিক বলতে পারবেন শেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা আছে এখানে? 4টা, যোগ 10 14। 4টা যোগ 10 14,
এনিথিং 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 ভাইয়া, মনে করেন আমি বলবো এই সেলেনিয়ামেরটা বের করো, সেলেনিয়ামের গ্রুপ। আপনি ছন্দ জানতে হবে ভাইয়া। ও এস এস সিতে পড়ে, এই যে সেলেনিয়াম, সেলেনিয়াম ও কয় নাম্বার ওইটা আপাতত শিখাচ্ছি না, এগুলো ইন্টারে শিখাবো না। ও এস এস সি, এই যে সি, তার মানে কি অক্সিজেন যদি ভাইয়া 16 নাম্বার গ্রুপে থাকে, সেলেনিয়ামকেও 16 নাম্বার গ্রুপেই থাকতে হবে ভাইয়া। অক্সিজেনের লাস্টে জানি কত, অক্সিজেনের লাস্টে হচ্ছে 2s2 2p4, 2 আর 4 6। তাহলে সেলেনিয়াম কি হবে বলো, এটা 2, এটা 3, তাহলে এটা কি হবে 4s2 4p4। তুমি 4 নাম্বার লাইনে আছো, তার মানে অবশ্যই তোমাকে 3d10 ক্রস করে দেন আসতে হবে। এতটুকু শিখলেই তোমার কাজ শেষ, বুঝছো কিনা? তাহলে শেষ শক্তি স্থির ইলেকট্রন সংখ্যা কত, 2 আর 4 6। দেখো শেষ শক্তি স্থির ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 আর 4 6, আর এটার সাথে যোগ দিবা 10, তাহলে 16। সেলেনিয়ামের গ্রুপ সংখ্যা 16। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। আর সর্বোচ্চ পর্যায়, পর্যায় মানে কি সর্বোচ্চ সহগ, 4 হচ্ছে এখানে সর্বোচ্চ সহগ, তার মানে 4 হচ্ছে আমার পর্যায়। ওকে ওকে, নাও এবার হচ্ছে ডি ব্লকের। ভাইয়া পড়া অল্প, বুঝছো, পড়া অল্প। আমি তোমাকে আমার মতো করে আগে পড়াবো, তারপরে তোমাকে তুমি যা মন চাই করো। ক্লিয়ার কিনা? ওকে, এবার ডি ব্লক। ডি ব্লকটা একটু শিখাই দিই। ডি ব্লকের ক্ষেত্রে আমরা কি করি, যেমন লেটস সে আয়রন কয় নাম্বার, 26 নাম্বার। কয় নাম্বার, 26 নাম্বার। তাহলে আমরা করি 3d10, সরি 4s, এই যে 4s2 3d6, তাহলে 2 আর 6 কত, 8। মানে সবসময় ওই যে ডি আর এস এর যোগফলটা হয়ে যাবে তাদের গ্রুপ নাম্বার। 3d আর 4s এর যোগফল মানে ইলেকট্রনের যোগফলটা হবে তাদের গ্রুপ নাম্বার। যেমন এখানে 2 আর 6 কত হয়, 8, তাহলে গ্রুপ কত হবে, গ্রুপ হবে হচ্ছে 8। পর্যায় কত হবে, সর্বোচ্চ সহগ হচ্ছে 4, এই যে 4 নাম্বার লাইনে আছে। এখন ভাইয়া আমি যদি পরের পর্যায়ে যাই, মনে করো লেটস সে আমি বললাম ভাইয়া প্লাটিনাম। ওমা, প্লাটিনাম কেমনে বলবো, প্লাটিনামটা তো চিনি না। এই যে ভাইয়া পড়ালেখা আছে, দেখো কপারের নিচে প্যালাডিয়ামের নিচে হচ্ছে প্লাটিনাম। এটা হচ্ছে গ্রুপ 11, মানে এটাকে আমরা বলবো হচ্ছে গ্রুপ 11, এটাকে আমরা বলবো হচ্ছে মুদ্রা ধাতুদের গ্রুপ। কি গ্রুপ বলবো, মুদ্রা ধাতুদের গ্রুপ। এখন একটু বুঝো, এখানে পড়ালেখা আছে, কি পড়ালেখা বুঝো। সেটা হচ্ছে এই যে প্লাটিনাম, কপার যদি 11 নম্বর গ্রুপে হয়, প্লাটিনামও কয় নাম্বার গ্রুপে হবে, 11 নম্বর গ্রুপে। বাট আমরা ওদের ইলেকট্রন বিন্যাসটা কেন করতেছি না? ওকে করো ভাইয়া, করি ভাইয়া। দেখেন এটা হচ্ছে 3d10, এটা হচ্ছে 4s1। আমরা তো এর ইলেকট্রন বিন্যাস জানি, কপারেরটা জানি কি জানি না, 29 নাম্বার ব্যতিক্রম। তাহলে এটা কত হবে বলো তো, এটা হবে 5s1, এটা হবে 4d10। মনে আছে তোমাকে বলছিলাম এই পরের লাইনটাকে বলা হয় 4d। এটা কত হবে বলো, এটা হবে হচ্ছে 6s1, এটা হবে 5d10। সুন্দর না বলো, সুন্দর না, 5d10। এবার খেয়াল করো তো কি বলেছি তোমাকে, বলছি 3d আর 4s এর ইলেকট্রন সংখ্যার যোগফল। এখানে 3d আর 4s নাই, 5d আর 6s আছে। ওকে, নো ইস্যুস। তাহলে 5d আর 6s এর যোগফল কত হবে, দেখো 10 আর 1 11 কিনা। পর্যায় কত, পর্যায় হচ্ছে সর্বোচ্চ সহগ মানে 6। শেষ। আমার এন্ড থেকে গ্রুপ পর্যায়ে পড়ানো শেষ। ওকে, নাও লেটস টক অ্যাবাউট পিরিয়ডিক প্রপার্টিস, মানে পর্যায়বৃত্ত ধর্ম। তো ধর্ম নিয়ে আমি শর্টকাটে বেশ কিছু কথাবার্তা বলবো, মানে আমার এন্ড থেকে আমি পড়াই দিব, এরপরে আচ্ছা আমরা কোশ্চেনগুলো দেখব। ক্লিয়ার কিনা কথা? ওকে, ধর্মের সবার আগে আমরা আকার নিয়ে একটু কথাবার্তা বলবো। ওকে, আকার নিয়ে কিছু কথাবার্তা বলবো। দেখি বলি, আকার নিয়ে কিছু কথাবার্তা বলি। আসো, এখন আকার নিয়ে তুমি আগে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে এরকম এইচ। মনে করো যে কোনো একটা পরমাণু তার অ্যানায়ন থেকে ছোট হয়, তার ক্যাটায়ন থেকে বড় হয়। ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ, এতটুকু আশা করি তুমি জানো। তাহলে অ্যানায়নের সাইজ সবসময় বড় হয় মূল পরমাণু থেকে। এটা হচ্ছে মূল পরমাণু থেকে অ্যানায়ন সবসময় বড় হয়, ক্যাটায়ন সবসময় ছোট হয়। এটা তোমাকে বুঝতে হবে। মানে আমি তোমাকে যদি বলি তাহলে ও
ও মাইনাস ও প্লাস, তাহলে কে বড় হবে? ও মাইনাস বড় হবে, তারপরে ও, তারপরে ও প্লাস। বুঝা গেছে? এখন তোমাকে আমি যদি বলি ভাইয়া বলো তো ও প্লাস, এই যে দেখো একবারে শিখাই দিচ্ছি, একবারে অল্প টাইমে কম্প্যাক্ট করে পড়াই দিচ্ছি। বলো তো ও প্লাস ও দুইটা প্লাস কে বড় হবে? তুমি সিরিয়ালটা মেনটেন করবা, এই যে ও প্লাস, তারপরে ও টু প্লাস, তারপরে ও থ্রি প্লাস, এই যে সবসময় এই সিরিয়ালে চলতে থাকবে। তোমাকে যদি আমি বলি ভাইয়া ও টু মাইনাস আরও বড় হবে, ও থ্রি মাইনাস আরও বড় হবে, মানে যত বেশি মাইনাস, মাথার উপরে যত বেশি মাইনাস সে তত বড়, মাথার উপরে যত বেশি মাইনাস সে তত বড়। রিজন কি? রিজন আমরা ইন্টার উঠলে পড়বো। এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রনের রিপালশন হয়, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হয়, যত বেশি রিপালশন হবে সাইজ তত বড় হয়ে যাবে। ব্যাপারটা কি ধরতে পারছো? তার মানে যত বেশি মাইনাস তত বেশি বড়, যত বেশি প্লাস তত বেশি ছোট। এভাবে চিন্তা করো, এভাবে শর্টকাটটা লিখে রাখো। কি লিখবা বলো? যত বেশি মাইনাস তত বড়, আর যত বেশি প্লাস তত ছোট। যত বেশি প্লাস তত ছোট। বোঝা গেছে কিনা? ওকে ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, মানে আমি তাহলে তোমাকে বুঝাইতে পারছি। মনে করো তোমাকে আমি বললাম নাইট্রোজেন 3 মাইনাস বড় হবে নাইট্রোজেন 2 মাইনাসের চেয়ে, নাইট্রোজেন 1 মাইনাসের চেয়ে বড় হবে, নাইট্রোজেন 1 মাইনাস নাইট্রোজেন থেকে বড় হবে, নাইট্রোজেন প্লাস, নাইট্রোজেন 2 প্লাস ছোট হবে, নাইট্রোজেন 3 প্লাস আরও ছোট হবে। কনসেপ্টটা এরকম। বোঝা গেছে? শেষ। সরি, এটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট। এরপরে যদি আইসো ইলেকট্রনিক হয়, আইসো ইলেকট্রনিক হওয়া মানে কি? মনে করো N3 মাইনাস, যেমন নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা? 7টা, 3টা গ্রহণ করলে ইলেকট্রন কয়টা হবে? 10টা। অক্সিজেন ইলেকট্রন কয়টা? 8টা, 2টা গ্রহণ করলে হবে 10টা। ফ্লোরিন ইলেকট্রন 9টা, যদি একটা গ্রহণ করে হবে হচ্ছে 10টা। নিয়ন ইলেকট্রন 10টা। সোডিয়ামের ইলেকট্রন কয়টা? 11টা, যদি একটা ছেড়ে দেয় হবে 10টা। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা? 12টা, যদি 2টা ছেড়ে দেয় হবে 10টা। ঠিক আছে? এক সেকেন্ড। এক সেকেন্ড। ম্যাগনেসিয়াম 2 প্লাস, এরপর অ্যালুমিনিয়ামের ইলেকট্রন 13টা, ছেড়ে দিছে 3টা। বুঝছো? তাহলে দেখো তো সবার ইলেকট্রন এখানে 10টা কিনা? সবার ইলেকট্রন সেম, তাই এদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক। সবার ইলেকট্রন সেম, তাই এদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, ক্লিয়ার? সবার ইলেকট্রন সেম, তাই আইসো ইলেকট্রনিক। এখন আইসো ইলেকট্রনিকদের সাইজের ব্যাপারটা কি? আইসো ইলেকট্রনিকদের সাইজের ব্যাপার কি? আইসো ইলেকট্রনিকদের সাইজের ব্যাপার খুবই সিম্পল। যাদের প্রোটন সংখ্যা কম তাদের সাইজ বেশি। কি বলছি? আইসো ইলেকট্রনিকদের ক্ষেত্রে যাদের প্রোটন কম যাদের প্রোটন সংখ্যা কম তাদের রেডিয়াস বড়। মানে যাদের প্রোটন সংখ্যা কম তাদের রেডিয়াস বড়। তাহলে আসো, কাদের প্রোটন, এখানে প্রোটন সংখ্যা কম কাদের? দেখো তো, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত? 7টা, অক্সিজেনের 8টা, ওর 9টা, ওর 10টা, ওর 11টা, ওর 12টা, ওর 13টা। তাহলে কার প্রোটন সংখ্যা কম? ওই যে কনসেপ্ট কিন্তু সেম। যত বেশি মাইনাস তত বেশি কি বলতো? রিপালশন বেশি, তাই সাইজ বড় হয়ে যায়। N3 মাইনাস, যত বেশি মাইনাস যত বেশি মাইনাস তত বেশি সাইজ বড় হয়ে যায়। সাইজ বড় হয়ে যাওয়া মানে রিপালশন বেশি, রিপালশন বেশি মানে ওর আকার বড় হয়ে যায়।
কথাটা কি বোঝা গেছে? এই যে এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক, এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। ওকে, এই দুইটা হচ্ছে গিয়ে একটা ব্যতিক্রম ছিল। আর কোনো কিছু কি পড়াইতে হবে আকার থেকে? আকার থেকে আর কোনো কিছু পড়ানোর দরকার নেই, আপাতত কোনো কিছু পড়ানোর দরকার নেই, পরেরটা পরে দেখতেছি। আর একটা বেসিক তো জানো, আকারের একটা বেসিক তো জানো, উপর থেকে নিচে নামলে বড় হয়। কেন বড় হয়? কারণ শক্তি স্তর বাড়ে। আর বাম থেকে ডানে গেলে ছোট হয়। কেন ছোট হয়? কারণ শক্তি স্তর সেম থাকে। এটা হচ্ছে আকার। আর তুমি যদি আকার জানো, বাকি বাদ বাকি কিন্তু জিনিস তুমি এমনি জেনে যাবা। যেমন এটা কি? এটা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এটা কি? এটা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। এটা যদি এখানে ছোট হয় এখানে বড় হয়, তাহলে এটা হচ্ছে এখানে বড় এখানে ছোট, এইটা এখানে ছোট, সেম, মানে সবসময় আকারের উল্টা। হ্যাঁ, আকারের উল্টা, আকারের উল্টা, আকারের উল্টা। আচ্ছা, আর অন্য দুইটা একটু পড়াই দিই। লেটস সে উপর থেকে নিচে নামলে কি হয় জানো? উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এটা হচ্ছে ধাতব ধর্ম। নিচে নামলে বেশি বৃদ্ধি পায়, আর এখানে হ্রাস পায়। আর অধাতব ধর্ম কি হবে? উল্টা। মানে বাম থেকে যত ডানে দিবে, ধাতু থেকে আস্তে আস্তে অধাতু দিকে যাচ্ছ, তার মানে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি, উপর থেকে নিচে নামলে হ্রাস। মানে উল্টা, উল্টাভাবে চিন্তা করতে পারো। ওকে, গলনাঙ্ক স্ফুলঙ্ক নামে কোনো পর্যাবৃত্ত ধর্ম নয়, এটা প্রচুর চেঞ্জেবল জিনিস। এটা কেন চেঞ্জ হয় এটা তোমরা ইন্টার উঠলে শিখাবো, মানে সে উঠেই তো গেছে অলরেডি, রাইট? উঠেই গেছে। আচ্ছা, এখন কথাটা বুঝো। কথা হচ্ছে আমি আয়নীকরণ শক্তি সম্পর্কে অল্প কিছু কথাবার্তা বলবো। কেন বলবো? বোঝাচ্ছি। আয়নীকরণ শক্তি, আমাকে 5 মিনিট সময় দাও, আমি 5 মিনিট একটা ব্রেক নিই। হ্যাঁ, 5 মিনিট একটা ব্রেক। 5 মিনিট না, দেখি। ওকে, ব্রেক লাগবে না। সরি 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 সরি, একটু মাইকটা সেট করে নিই। আসো, কই জানি কলমটা? হ্যাঁ, মনোযোগ দিয়ে। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যেমন দেখো, মাথায় রাখবা অলওয়েজ যারা ইনার্ট আছে, মানে নিষ্ক্রিয় আছে, তাদের আয়নীকরণ শক্তি সবসময় বেশি হবে। কেন? কারণ তার থেকে ইলেকট্রন নিতে গেলে, ও নিষ্ক্রিয় অবস্থায় আছে, মানে ও ইলেকট্রন ছাড়বে না, ওর থেকে ইলেকট্রন নিতে গেলে কি হবে? অনেক বেশি শক্তি দিতে হবে, অনেক বেশি এনার্জি দিতে হবে, রাইট? ওকে, এবার ভালো করে তাকাও। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি মাত্র শিখলাম, বাম থেকে ডানে গেলে কি হবে বলো তো? বৃদ্ধি পাবে। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি পাবে? বৃদ্ধি পাবে। বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, তার মানে হওয়ার কথা কি এরকম না? এরকম, বাট এটা হয় না। কি হয়? কি হয় দেখাই। ভালো করে তাকায় দেখো, চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? প্রথমটা রাখবা, পরেরটাকে ক্রস করে দিবা, মানে বেরিলিয়াম আর বোরনটা চেঞ্জ হয়ে যাবে। সরি, তারপরটাকে রাখবা, পরেরটাকে ক্রস করে দিবা, মানে এই যে এটা হচ্ছে ক্রম। ঠিক সেম ভাবে পরের পর্যায়ে তো ওই জিনিসটা এরকমই হয়, পরের পর্যায়েও জিনিসটা এরকম হয়। মানে পরের পর্যায়টা কি বলো? লিথিয়াম, হ্যাঁ, লিনাকে সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এটা না, এটা কি হয় জানো? এইটা
হওয়ার কথা কি, যত বাম থেকে ডানে যাবা তত বৃদ্ধি পাবে, বাট এটা হয় না, এটা ভুল, এটা ভুল। কি হবে, প্রথমটাকে রাখবা, পরেরটাকে ক্রস করে দিবা, তারপরটাকে রাখবা, পরেরটাকে ক্রস করে দিবা। ক্রস করে দিবা, দেখো বুঝছো? আরেকটা ছোট্ট জিনিস আমি একটু করাই দিই তোমাকে, এক সেকেন্ড। হ্যাঁ, গ্রুপ 1, এই যে দেখো, এই যে গ্রাফটা দেখো, তোমাকে আমি মাত্র পড়াইছি, কি পড়াইছি দেখো, ভালো করে তাকাও, দেখো হাইড্রোজেন থেকে হিলিয়াম বেশি বেশি, এই যে দেখো লিথিয়াম থেকে বেরিলিয়াম বেশি, বাট বেরিলিয়াম থেকে বোরনটা কইমা গেছে, বোরনটা কইমা গেছে, দেখো বেরিলিয়াম থেকে বোরনটা কইমা গেছে, পাইছো নাকি পাও নাই বলো? বেরিলিয়াম থেকে বোরনটা কইমা গেছে, বেরিলিয়াম থেকে বোরনটা কমে গেছে। তারপরে কার্বন থেকে নাইট্রোজেন বেশি, কিন্তু নাইট্রোজেন থেকে অক্সিজেনটা কমে গেছে, দেখো নাইট্রোজেন থেকে অক্সিজেনটা কমে গেছে, নাইট্রোজেন কই, এই যে দেখো নাইট্রোজেন থেকে অক্সিজেনটা কমে গেছে, নাইট্রোজেন বেশি, নাইট্রোজেন বেশি, নাইট্রোজেন থেকে অক্সিজেন কমে গেছে, রাইট? সিমিলারলি এই জায়গাতেও সেম, দেখো ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামটা কমে গেছে, দেখছো? এই দেখো ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামটা কমে গেছে, পাইছো? তারপরে ফসফরাস থেকে সালফারটা কমে গেছে, দেখো ফসফরাস থেকে সালফারটা কমে গেছে, ফসফরাস থেকে সালফারটা কমে গেছে। তার মানে তোমাকে যদি গ্রাফ জিজ্ঞাসা করে, তুমি কিন্তু গ্রাফটাও দিয়ে দিবা, গ্রাফটাও নোট করবা, বুঝছো? গ্রাফটাও কিন্তু নোট করবা, দিতেই পারে তোমাকে গ্রাফ, বুঝছো জিনিসটা? ওকে, আচ্ছা কেন এরকমটা হলো তোমরা অলরেডি এটা পড়ছো খুব সম্ভবত, রাইট? নাইট্রোজেন হচ্ছে মোর স্টেবল, কেন? ওই যে 3p 2p 2s2 2p3, আর এটা কি লেস স্টেবল 2p4, তাই ওর থেকে ইলেকট্রন নিতে কম শক্তি লাগে, নাইট্রোজেন থেকে ইলেকট্রন নিতে বেশি শক্তি লাগে। সিমিলারলি বেরিলিয়ামের ক্ষেত্রে কি হয়, 1s2 মোর স্টেবল, আর এটা কি 2s2 2p1 লেস স্টেবল। তাহলে বোরন হচ্ছে লেস স্টেবল আর বেরিলিয়াম হচ্ছে মোর স্টেবল, তাই বেরিলিয়াম থেকে ইলেকট্রন টান দিতে শক্তি বেশি প্রয়োজন হয়, আর বোরন থেকে টান দিতে শক্তি কম প্রয়োজন হয়। ক্লিয়ার কিনা? ওকে, এইখানেও অ্যালুমিনিয়াম মোর স্টেবল ম্যাগনেসিয়ামের তুলনায়, সালফার মোর ফসফরাস মোর স্টেবল সালফারের তুলনায়। এই জন্য যে মোর স্টেবল তার থেকে মানে নিতে শক্তি বেশি লাগে, যে মোর স্টেবল তার থেকে ইলেকট্রন নিতে শক্তি বেশি লাগে। ক্লিয়ার? ওকে, আরেকটা ছোট্ট জিনিস একটু শিখাই দিই, এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে দেখো নাইট্রোজেনের থেকে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি, সরি আয়নীকরণ শক্তি, নাইট্রোজেনের I1 বেশি অক্সিজেনের I1 থেকে, মানে প্রথম আয়নীকরণ শক্তি বেশি। একটি ইলেকট্রন টান দেওয়ার পরে, খেয়াল করো, মনোযোগ দিও কথাটাতে, একটা ইলেকট্রন টান দেওয়ার পরে দেখো IE1 কেন বেশি নাইট্রোজেনের? I1 মানে আয়োনাইজেশন এনার্জি 1, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এখন ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, ওকে বুঝলাম, ঠিক আছে, কেন বেশি? কেন? ওই যে নাইট্রোজেনের লাস্টে কি আছে দেখো 2p3, আর এটা হচ্ছে 2p4, কে স্টেবল? ভাইয়া এই নাইট্রোজেন বেশি স্টেবল, ও স্টেবল বেশি, রাইট? ও কম স্টেবল। এখন মনে করো একটা ইলেকট্রন চলে গেল, নাইট্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় N প্লাস হয়ে যাবে, অক্সিজেন থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় O প্লাস হয়ে যাবে, যাবে কিনা? হ্যাঁ।
তাহলে এবার খেয়াল করো তো, এবার ইলেকট্রন বিন্যাসটা কি হয়েছে, 2p3 হবে নাকি 2p2 হবে? 2p2। কেন? আগে ছিল 2p3, একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে 2p2। এখানে ছিল 2p4, একটা ইলেকট্রন চলে গেছে, দ্যাট মিনস 2p3। এখন কে স্টেবল? এখন কিন্তু ভাইয়া ও প্লাস বেশি স্টেবল। তার মানে কার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে? ও প্লাসের আয়োনাইজেশন বেশি হবে এন প্লাসের তুলনায়। তার মানে আমি বলতে পারবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি কার বেশি? অক্সিজেনের বেশি। প্রথম আয়নীকরণ শক্তি কার বেশি? নাইট্রোজেনের বেশি। কেন? কারণ ও স্টেবল অবস্থায় আছে। আর দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায় কিন্তু অক্সিজেনেরটা বেশি। কেন? কারণ তখন অক্সিজেন স্টেবল অবস্থায় আছে। কথা কি বুঝে গেছে? এটা কিন্তু একটা ট্রিকি প্রশ্ন। সো এই টাইপের প্রশ্ন কিন্তু এনডিসিতে দিতেই পারে। ওকে, ভালো জায়গায় যাচ্ছ তোমরা ইনশাল্লাহ। ওকে, তো আয়নীকরণ শক্তি সম্পর্কে আমার এতটুকুই বলার ছিল। এবার ইলেকট্রন আসক্তি সম্পর্কে আমি একটু বলবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বুঝাই দিই। আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি হচ্ছে, দেখো তুমি ওকে এনার্জি, ওর থেকে ইলেকট্রন নিচ্ছ, ওর থেকে ইলেকট্রন নিচ্ছ। এখন একজনের এমনি ইলেকট্রন নেওয়া, মানে এমনি ইলেকট্রন নেয় নাকি ওরে তুমি হিট দিতে হয়, ওরে ঘুষাইতে হয়, ইলেকট্রন নেই ইলেকট্রন নেই, ব্যাপারটা বুঝছো না? ওর থেকে তুমি একটা ইলেকট্রন টান দিচ্ছ, তার মানে শক্তি প্রয়োগ করতে হবে। তুমি যেই সিস্টেমে তুমি শক্তি প্রয়োগ করো, ওই সিস্টেমটাকে বলা হয় এন্ডোথার্মিক প্রসেস। মানে আয়নীকরণ শক্তি অলওয়েজ একটা এন্ডোথার্মিক প্রসেস, মানে তাপহারী প্রসেস। এন্ডোথার্মিক বা তাপহারী প্রসেস, দ্যাট মিন্স আয়নীকরণ শক্তি অলওয়েজ কি হবে? আয়নীকরণ শক্তি দ্যাট মিন্স তোমরা যদি ডেল এইচ দিয়ে চিন্তা করো, ডেল এইচ বা আয়নীকরণ এনার্জি, এটা কই হবে? অলওয়েজ কি হবে বলো? পজিটিভ হবে। কেন? এটা একটা তাপহারী প্রসেস, এন্ডোথার্মিক প্রসেস। এই বেসিকগুলো তোমাকে জেনে যেতে হবে। এরপরে আসো, এরপরে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি একটা এক্সোথার্মিক প্রসেস। তার মানে এটা ওভারঅল কি হয়? ওভারঅল ডেলিসটা কি হবে? নেগেটিভ হবে। ওভারঅল ডেলিসটা কি হবে? নেগেটিভ হবে। আচ্ছা, এখানে বেশি কিছু পড়াবো না, এখানে জাস্ট একটা ব্যতিক্রম একটু জেনে রাখো। গ্রুপ 17-র একটা ব্যতিক্রম আছে, একটু জেনে রাখো। সেটা হচ্ছে হওয়ার কথা কি? উপর থেকে নিচে গেলে, দেখো উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পাওয়ার কথা না ইলেকট্রন শক্তি? তার মানে সরি, হ্রাস পাওয়ার কথা, রাইট? হ্যাঁ, হ্রাস। উপর থেকে নিচে নামলে আয়নিক ইলেকট্রন শক্তি কি হওয়ার কথা? হ্রাস পাওয়ার কথা। তার মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কি হবে? উপরে বেশি থাকবে আয়োডিন, এরকম হওয়ার কথা। বাট এটা হয় না। হয় কোনটা জানো? হয় হচ্ছে ক্লোরিনটা আগে চলে আসে। কেন ক্লোরিনটা আগে চলে আসলো ভাইয়া? কারণ 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 ক্লোরিনটা আগে চলে আসে কারণ ফ্লোরিনের সাইজ অত্যধিক ছোট। ফ্লোরিন খুবই ছোট একটা মৌল। ফ্লোরিন যেহেতু খুবই ছোট একটা মৌল, তাই ফ্লোরিনে একটা ইলেকট্রন আসতে গেলে, যেমন ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রনটা এটার ভিতরে আসতেছে, ইলেকট্রনটা ওর ভিতরে আসতেছে। তাহলে ফ্লোরিন যেহেতু খুবই ছোট একটা পরমাণু, ফ্লোরিনের ভিতরে যদি ইলেকট্রনটা আসতে চাইলে কি হয়? রিপালশন হয়। তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কমে যায়। তো এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি থাকে ফ্লোরিনের তুলনায়। এটা একটু মাথায় রাখবা, এটা একটা জিনিস। গ্রুপ নাম্বার 16 তোমাদের আসার উচিত না, তোমাদের আসবে না, ওইটাও একটু ব্যতিক্রম। এই যে এটা হচ্ছে গ্রুপ 16 এর ইলেকট্রন আসক্তি, জাস্ট নোট করে রাখো। আপাতত কেন হয়েছে ব্যাখ্যাতে যাচ্ছি না, দরকার পড়বে না তোমার, কারণ এগুলো ইন্টারে শিখাবো। এখনই তো তোমার শেখানোর দরকার নেই, জাস্ট নোট করে রাখো ব্যতিক্রমগুলো। আচ্ছা, এই দুইটাই কিন্তু ব্যতিক্রম, দুইটাই পরীক্ষায় আসতে পারে। অ্যান্ড দেন তড়িৎ ঋণাত্মকতা। ওকে, সো তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা কি? আসো তাহলে তড়িৎ ঋণাত্মকতা, রাইট? ও যেটা বলতেছে, সরি আমি না একটা অন্য জিনিস চিন্তা করতেছি, সরি। ওকে, ফ্লোরিন, ক্লোরিন, মাথায় রাখবা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4। এগুলা 0.5 করে কমবে, 3.5, 3, 2.5, 2।
ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 3 আর ব্রোমিন হচ্ছে আড়াই, কার্বনের সাথে মিলে যাবে। ওকে, সালফার, সালফার হচ্ছে 2.5, কার্বনের সাথে মিলে যাবে। ফসফরাস হচ্ছে 2.1, হাইড্রোজেন হচ্ছে 2.1। জাস্ট এতটুকু মাথায় রাখবা তাইলেই হবে। আর আয়োডিন কত? 2 এর মতো, টুই। হ্যাঁ, তাহলে এতটুকু তোমাকে মাথায় রাখতে হবে, বুঝছো? এতটুকু মাথায় রাখতে হবে, আয়োডিনটা লাগবে না, টেনশন নেই। বাট এতটুকু তোমাকে এই আয়নিকরণ শক্তিগুলো, তড়িৎ-ঋণাত্মকতার ভ্যালুগুলো তোমাকে মাথায় রাখতে হবে, তড়িৎ-ঋণাত্মকতার এই ভ্যালুগুলো তোমাকে মাথায় রাখতে হবে। দ্যাটস অল। মানে আমার পড়ানো শেষ, এখন তুমি কোশ্চেন সলভ করো, আসো। এখন তোমার হচ্ছে কোশ্চেন সলভের পালা। এখন আর আমি কোশ্চেন সলভ করে দিব না, যেমন এটা একটু ব্যতিক্রম কোশ্চেন, এটা একটু ব্যতিক্রম প্রশ্ন। কেন ব্যতিক্রম প্রশ্ন? দেখো, হিলিয়াম, হিলিয়াম থেকে পটাশিয়ামের সাইজ বড় থাকবে, খুব স্বাভাবিক, কিন্তু N3- এর সাইজ অনেক বেশি বাইরে যায়। কেন বাইরে যায়? অনেক বেশি রিপালশনের কারণে। আমি তোমাকে বলছি, N3- এর সাইজ অনেক বেশি বাইরে যায়, কেন? রিপালশনের কারণে। এটা দেখো, এখানে যদি পটাশিয়াম না হয়ে রুবিডিয়াম হইতো, পটাশিয়ামের নিচে হাই লিনাকে রুবিনা, রুবিডিয়াম হইতো, তাইলে আবার রুবিডিয়ামেরটা বড় হইতো। বাট পটাশিয়ামের ক্ষেত্রে কি হয়েছে খেয়াল করো, পটাশিয়াম এই যে K+ হতে পটাশিয়ামের শক্তি স্তর হয়ে গেছে কয়টা? 3টা। মানে বুঝলাম না ভাই, পটাশিয়াম মানে কত? লাস্টে কত? 4s1 না? প্রথমে 2টা, পরে 8টা, 10টা, পরে 18টা, রাইট? 2 8 10, আরো 8 18, তারপরে গিয়া তোমার এই যে পটাশিয়াম একটা 19। তাহলে যদি একটা চলে যায়, তাহলে ও 3 নম্বর শক্তি স্তরে বিরাজ করতেছে। ওকে, মানে পটাশিয়াম মানে কি? 2 8 10 18 আর এই যে 19, এইটা যদি চলে যায়, এই যে 19 নাম্বারটা যদি চলে যায়, খেয়াল করো, 19 নাম্বারটা যদি চলে যায়, তাহলে এটা কি পটাশিয়াম প্লাস না? হ্যাঁ, পটাশিয়াম প্লাস। এবার নাইট্রোজেনের ব্যাপারটা কি হয়েছে? নাইট্রোজেন প্রথমে 2, পরে হচ্ছে 5 7, এখন আরো 3টা গ্রহণ করছে, আরো 3টা গ্রহণ করে এই দুইটার সাইজটাই কি হয়ে যায়? অনেক বাইরে যায়। এই দেখো, আরো 3টা গ্রহণ করছে, 3-, তার মানে কি এই যে এই জায়গায় অরিজিনালি এটা শক্তি স্তর কয়টা? 2টা, আর এটার 4টা। বাট ওই যে ওরটা ছেড়াই দিছে, ও গ্রহণ করছে, তাই এইটা রিপালশন হইতে হইতে বড় হয়ে যায়, তাই নাইট্রোজেন 3- কিন্তু আকারে বড়। এটা কিন্তু ভালো ব্যতিক্রম, এটা কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করবে। অনেকে ভাববে ভাইয়া এটা তো দুইটা শক্তি স্তরেই আছে, আর এটা তো 3টা শক্তি স্তর হয়ে গেছে, তার মানে এটা বড় না। এটা বড় না, এখানে রিপালশন বেশি, N3- এর সাইজ বেশি হবে, বুঝছো? স্লাইটলি হায়ার দেন পটাশিয়াম। ক্লিয়ার? ওকে, সরি। এই দেখো, সোডিয়াম আর পটাশিয়ামের জন্য যদি চিন্তা করো, সোডিয়াম তো ভাই তৃতীয় আর ও চতুর্থ, তার মানে ও এক কমবে, ও এক কমবে। সো সোডিয়াম আর পটাশিয়াম চিন্তা করা যাবে। এই দেখো, পটাশিয়াম আর নাইট্রোজেন বেশি, দেখছো? এটা কিন্তু ভালো প্রশ্ন একটা। আর্সেনিকের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা লেখো ও পর্যায় লেখো। এত টাইম আছে মিয়া, হেই, এত টাইম আছে। দেখো তো, নামাজ পড়ে আসি সবাই, এই যে আর্সেনিক। তাহলে আর্সেনিকের সর্বশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা কত হবে? নাইট্রোজেনের কয়টা থাকে? 5টা, প্রথমে 2টা, পরে 5টা। নাইট্রোজেনের যদি 5টা থাকে, আর্সেনিকের কয়টা থাকবে? 5টা থাকবে। বলছে পর্যায় লেখো, এটা যদি 2 নাম্বার পর্যায় হয়, এটা 3, এটা 4 নাম্বার পর্যায়, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার পর্যায়। শেষ। এত টাইম আছে, এই যে পর্যায় কত? 4। টাইটানিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম। বলছে কি লেখো, পর্যায় সারণীর কত নং পর্যায়ে? এরা কোনো কথা ভাই? এটা 4 নম্বর পর্যায়ে জানা আছে। আর কত নং গ্রুপে? ভাইয়া এই জায়গায় প্রথমে 2টা থাকে এস ব্লকের, তারপর এটা 3, এটা 4, 4 নম্বর গ্রুপ, 4 নম্বর পর্যায়ে। ইলেকট্রন শক্তির ক্রম লেখা, এই যে দেখো, পটাশিয়াম, বেরিয়াম আর সালফার। হুদাই দিছে এই জিনিসগুলো, মানে এত বেশি পেরেশানিও না। কেন? দেখো, আমরা কি জানি? আমরা জানি বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে হচ্ছে গিয়ে তোমার বৃদ্ধি পায়। তাহলে সালফার হচ্ছে সর্বডানে আছে, তাই সালফারের বেশি হবে। এবার পটাশিয়াম আর বেরিয়াম নিয়ে চিন্তা করো। দেখো, পটাশিয়াম আছে কোন জায়গায়? গ্রুপ একে, হাই লিনা কে, আর বিরিয়ানি মোগলাই কাবাব স্যারের বাটিতে রাখো, এই যে। তাহলে যে যত নিচের দিকে থাকবে, তার ইলেকট্রন শক্তি তত কম হবে। সবচেয়ে নিচে আছে বেরিয়াম, তাহলে বেরিয়াম সবচেয়ে নিচে, আর মাঝখানে হচ্ছে পটাশিয়াম। শেষ। তাহলে ও দেখো, সালফার হচ্ছে অনেক ডানে আছে, সালফার অনেক ডানে বিধায় সালফারেরটা বেশি, বেরিয়াম অনেক নিচে বিধায় বেরিয়ামেরটা কম। কমন সেন্স। বেরিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, বোরন, আয়নিকরণ শক্তি একটু আগে পড়াইছি। দেখো, এই যে আমরা একটু ওই জায়গা থেকে কপি করে আনি, কেমন? এই যে দেখো,
বোরন থেকে বেরিলিয়াম বড়, বেরিলিয়াম থেকে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। এই যে জায়গায় পড়ানো হয়েছে, হ্যাঁ। এই যে এইবার তুমি এটারে সিস্টেম করো, এবার তুমি দেখো তো এটার সাথে মিলে কিনা, দেখো তো উত্তরের সাথে মিলে কিনা। নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন। ভাইয়া কি ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। পরেশানি প্রথম ধাতু লিথিয়াম, এগুলো নিজে পড়বো। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি? তামা। এগুলো তুমি নিজে পড়বে, এগুলো আমার পড়ার কাজ না। আধুনিক রাসায়নিক জনক হচ্ছে ল্যাভোইশিয়ে। প্রথম কঠিন মৌল লিথিয়াম। ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস কে প্রদর্শন করে? কপার আর ক্রোমিয়াম, আমরা জানি। 27 নং পারমাণবিক মানে আয়রন, কোবাল্ট, 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 কোবাল্ট হচ্ছে 27 নাম্বার। তাহলে এটা কি হবে? 4s2 3d7, 2 আর সাথে মানে 27, রাইট? তাহলে এটা কয় নাম্বার গ্রুপ? ওই যে 9 নাম্বার, ওই যে 9 নাম্বার গ্রুপ, 9 নাম্বার গ্রুপ। আর পর্যায় কত? পর্যায় হচ্ছে 4, সর্বোচ্চ সহগ। কোবাল্টের এগুলো হয়ে গেছে। পরেশানির 23তম মৌল কোনটা? ভ্যানাডিয়াম। বোরন নাইট্রাইট, বোরন নাইট্রাইট মানে বোরনের যোজনী 3 আর নাইট্রেটের যোজনী 3। কোনটি পারমাণবিক ক্রমটি সঠিক? কোনটি পারমাণবিক আকারটি বড়? এই যে দেখো দেখো দেখো, কার কার পারমাণবিক আকার ছোট, কার মানে এইরকম টাইপের প্রশ্ন আসবে। এখন এই চারজনের ভিতরে কার সাইজ বড় বলো, কার সাইজ বড়? এই যে এটা কি আইসো ইলেকট্রনিক, মনে আছে কিনা? এই আইসো ইলেকট্রনিক, N3 মাইনাস, O2 মাইনাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। সবার ইলেকট্রন সংখ্যা কি? সবার ইলেকট্রন সংখ্যা 10। কার সাইজ বড় থাকবে? যার রিপালশন বেশি। তাহলে এখানে অ্যান্সার কোনটা? এখানে এটা। তাহলে এই কয়েকজনের ভিতরে কোনটির পারমাণবিক আকার সবচেয়ে ছোট? পারবো নাকি পারবো না? আই গেস পারবো। ক্লোরাইড ভুলেও দিও না কিন্তু, হ্যাঁ। অ্যালুমিনিয়াম 3 প্লাস দিও, ক্লোরাইড দিও না, কারণ কি? ওর রিপালশন হয়েছে মানে সাইজ বড় হয়ে যাবে তখন। কোনটি আয়নীকরণ শক্তিটি সঠিক? ওই যে আয়নীকরণ শক্তি একটু আগে পড়াইছি, দেখো। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, মানে 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 ওই যে দেখো অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখো, অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম বড়। কই গেল? এই যে অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম বড়। তাহলে অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম বড়, এই যেটা পাইছো। কোনটি আয়নীকরণ শক্তি বেশি? নিজে করো। কাকে পর্যায়সারণীর জনক বলা হয়? মেন্ডেলেভ। লোহা, জিঙ্ক নিচের কোন ধরনের ধাতু? অবস্থান্ত ধাতু। এখানে ক্ষার না, মৃৎক্ষার না, হ্যালোজেন না, তার মানে নিকৃষ্ট দিয়ে দিবা। পর্যায় সারণীতে কতটি মৌল তেজস্ক্রিয়তার মাধ্যমে পাওয়া যায়? 20টা। ওই যে এফ ব্লকের, এগুলো বেসিক প্রশ্ন। কত নম্বর গ্রুপকে মৃৎক্ষার ধাতু বলা হয়? 2 নম্বর গ্রুপকে। আয়রন কোন ধাতু? নিকৃষ্ট ধাতু। চুম্বকীয় ধাতুও বলতে পারো। কোন মৌলের ভর 72, নিউট্রন সংখ্যা 41। আচ্ছা, তাহলে পারমাণবিক সংখ্যা কত দেখো তো? দেখো, ভর 72, নিউট্রন সংখ্যা হচ্ছে 41। ওকে, 41। তাহলে প্রোটন সংখ্যা কত? আমি জানি না। মৌলটার নাম ধরো এ, প্রোটন সংখ্যা হচ্ছে পি। তাহলে দেখো ওদের গ্যাপটা কত দেওয়া হচ্ছে? 41। তার মানে আমি বলতে পারি না 72 মানে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়াল কত? নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 72 মাইনাস 41। 72 মাইনাস 41 কত? 1 আছে 2 হবে 1 হইলে 18 হইল 1, সরি 4 আছে 7 হবে 3 হইলে 31। 31 হইলে যদি তুমি না পারো সমস্যা আছে তোমার। দেখো তো 31, 30 হচ্ছে জিঙ্ক। জিঙ্কের পরে বাংলাদেশ আওয়ামী লীগ গেল গ্যালিয়াম, রাইট? তাহলে এটা বোঝাই যাচ্ছে। এই জায়গায় কি 3D10 ক্রস করছে, তারপরে 4s2 ক্রস করছে, 30 শেষ, 4p1, এই যে শেষ। এখন বলছে পর্যায় ও গ্রুপ নির্ণয় করো। পর্যায় হচ্ছে 4, গ্রুপ হচ্ছে 13 নম্বর গ্রুপ। গ্রুপ হচ্ছে 13 নম্বর গ্রুপ। কেন? তুমি জানো জিঙ্ক শেষ হয়েছে 12 নম্বর গ্রুপে, প্রথমে 2টা পরে 10টা 12, তারপরে 1 নম্বর 13 নম্বর গ্রুপ। 13 নম্বর গ্রুপ 4 নম্বর পর্যায়, শেষ। এত টাইম আছে আমাদের মিয়া। এই যে CON আয়নীকরণ শক্তির ক্রম লেখো। আমরা কিন্তু জানি, দেখো CON এইভাবে হবে আয়নীকরণ শক্তির ক্রমটা। আর ইলেকট্রন আসক্তির ক্রম কি হবে? উল্টা। ও ইলেকট্রন আসক্তি তো ঠিক আছে, ইলেকট্রন আসক্তি নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে আয়নীকরণ শক্তি কিন্তু এখানে একটু ব্যতিক্রম। আয়নীকরণ শক্তি কিন্তু এখানে একটু কি বলতো? ব্যতিক্রম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা ব্যতিক্রম আগে বলতেছি। এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তির ব্যাপারটা কি বলতো? বাম থেকে ডানে গেলে কি হবে? বাম থেকে ডানে গেলে ছোট হবে। তার মানে কি হবে? সরি, বাম থেকে ডানে গেলে
বড় হবে CNO, এই যেটা, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন শক্তি। আর আয়নীকরণ শক্তিও CNOই হইতো, CNO হইতো, বাট এটা কিন্তু ব্যতিক্রম। এটা কি? এটা ব্যতিক্রম। আর্সেনিকের পর্যায়ে, আর্সেনিক একটু আগে পড়াইছি, অ্যালুমিনিয়াম কোন, এগুলো নিজে পারবা। পর্যায়সারণিক সর্বশেষ আবিষ্কৃত মৌল কয়টি, এটা তোমার বইয়ে আছে, একটু চেক করে নিও। হ্যাঁ, এটা একটু চেক করে নিও। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? হয়ে গেছে আমাদের মোটামুটি। পর্যায়সারণিক কোন প্রক্রিয়ায় পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। ওকে, এগুলো নিজে করো। এক্স সালফিউরিক অ্যাসিড প্লাস পানি। আচ্ছা, এক্স কি ধরনের? এক্স হচ্ছে অ্যালকোহলীয় আর কি, বুঝছো? এটা কোন জায়গা থেকে এই প্রশ্ন দিল রে ভাই? এটা অ্যালকোহলের ভিতরে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন আর পানি তৈরি হয়, বুঝছো? অ্যালকিন আর পানি তৈরি হয়। এখন এক্স হচ্ছে অ্যালকোহলীয়, এখন অ্যালকোহলীয় তো এখানে নাই। হুম, এখানে তো অ্যালকোহলীয় কিছু নাই, বুঝলাম না এটা কোন টাইপের প্রশ্ন হইল। অ্যালকোহলীয় টাইপের, ঠিক আছে, তো তুমি এসিডিও ধরতে পারো, বাট শিওর না, মানে এটা একটু চেক করে নিও, আমি জানি না এটা কেমন প্রশ্ন দিছে। এক্স দিছে না। অ্যালকোহল মানে সব অ্যালকোহল কিন্তু অ্যাসিড না। কেন অ্যাসিডিও দাগাইছিলাম? কারণ সব অ্যালকোহল অ্যাসিডিক না, কিছু অ্যালকোহল অ্যাসিডিক, তাই অ্যাসিডিও দাগাইতে পারো। ওকে, এন ইকুয়াল 4 হলে কোন গ্রুপে অবস্থিত? দেখো এন এর ভ্যালু দেওয়া, এন এর ভ্যালুটা বসাও, 4 - 1 3d3, এন হচ্ছে 4s2। বলছে মূলটি কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ জিজ্ঞাসা করছে ভাইয়া, গ্রুপ জিজ্ঞাসা করছে। দেখো তো পর্যায় কত, এখানে পর্যায় 4, এখন গ্রুপ কত? 2 3 3d3 4s2, মানে 23। এটা দেখাই যাচ্ছে, এটা হচ্ছে 23, তার মানে এটা 23 মানে কি? এটা 23 মানে এখানে ভুল উত্তর দেওয়া আছে। হ্যাঁ, কোন মৌলটি কোন গ্রুপে অবস্থিত? 2 4s2 3d3, দ্যাট মিনস ভ্যানাডিয়াম। এটা ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম মানে কোন গ্রুপ? 1 2 3 4 5, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। এটা 5 নম্বর গ্রুপে অবস্থিত, 5 নম্বর গ্রুপ। WXYZ তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, দেখো W এর পারমাণবিক সংখ্যা 6, দ্যাট মিনস কার্বন। X এর পারমাণবিক সংখ্যা 9, মানে ফ্লোরিন। তারপরে 12, Y হচ্ছে ম্যাগনেসিয়াম, মানে 12। আর Z হচ্ছে 15, মানে ফসফরাস। এখন বলছে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার? আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, মানে 4, বলেই দিছি। পারমাণবিক ব্যাসার্ধের জন্য কোনটি সঠিক? নিজে পড়বা। কার আয়নীকরণ শক্তি কম? অলরেডি পড়াইছি। বেরিলিয়াম মোর স্টেবল, আর বোরন লেস স্টেবল পড়াইছি। সালফার আর অক্সিজেনের মধ্যে কোনটি ইলেকট্রন আসক্তি বেশি? সালফার আর অক্সিজেন, সালফারের বেশি। এই যে এটা ব্যতিক্রম ছিল, এটা ব্যতিক্রম ছিল। অক্সিজেনটা অনেক কমে যায়। হ্যাঁ, অক্সিজেনটা অনেক কমে যায়। ক্লোরাইড ও K+ কোনটা বেশি? অবশ্যই ক্লোরাইড বেশি হবে, অবশ্যই ক্লোরাইড বেশি হবে। দেখো তাই K+ অপেক্ষা Cl- আয়নের ব্যাসার্ধ বেশি। রসায়নের জনক কে? বাপরে, মুদ্রা ধাতু মানে হচ্ছে 13 নম্বর, আপনার 11 নম্বর গ্রুপ। মানে কে? স্ক্যান্ডিয়াম 3+। লেডের আণবিক ভর কত? লেড 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 পিবি। দেখো দেখো, নামাজ পড়ে আসি সবাই ভাই। আচ্ছা না, ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, এই যে প্লাম্বাম, এই যে এইটা হচ্ছে লেড, রাইট। লেডের ভর কত? 207, চ্যাপ্টার 3 পড়ানোর সময় দেখাইছি। Fe3+ আয়নে ইলেকট্রন বিন্যাস পারবো। অভিজাত ধাতু কোনটা? ওই যে মুদ্রা ধাতুগুলো অভিজাত ধাতু। O2Cl2 ব্যাপন হারের ক্রম লেখো। ব্যাপন হারের ক্রম আমরা জানি, যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে। তাহলে হাইড্রোজেনের ব্যাপন হার এখানে বেশি হবে, কেন? ওর আণবিক ভর কম। এরপরে নাইট্রোজেন মানে 28, এরপরে অক্সিজেন মানে 32, এরপরে ক্লোরিন মানে 71। ওকে, কোন গ্রুপের মৌলকে চালকোজেন বলা হয়? 16। এই যে সিজিয়াম আর মার্কারির ভৌত অবস্থা কি? মার্কারি হচ্ছে তরল, আমরা জানি, আর সিজিয়ামও তরল, বাট সিজিয়াম কিন্তু কঠিনও হইতে পারে, এটা চেঞ্জ হয় আর কি, বিভিন্ন ঋতু অনুযায়ী চেঞ্জ হয় সিজিয়াম। হ্যালোজেন গ্রুপের কোন মৌল ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ফ্লোরিনের। হ্যাঁ, ভুল, এটা ক্লোরিন হবে, ক্লোরিন হবে, হ্যাঁ ক্লোরিন হবে। পর্যায় শ্রেণীতে কয়টি গ্রুপ আর পর্যায় আছে? তরল ধাতু কোনটা? মার্কারি। দেখো তরল ধাতু হচ্ছে মার্কারি, আর তরল অধাতু কোনটা বলো তো? তরল অধাতু হচ্ছে ব্রোমিন, মাথায় রাখবা, ব্রোমিন হচ্ছে তরল অধাতু। চালকোজেন গ্রুপ 16 নম্বর গ্রুপ।
ওকে ভাইয়া, এখন বলো, এখন বলো তোমার চ্যাপ্টার 4 কি বাকি আছে? উত্তর হচ্ছে না, চ্যাপ্টার 4 বাকি নাই। তাহলে চ্যাপ্টার 4 আমি সুন্দর করে পড়াই দিলাম। এখন চ্যাপ্টার 5 আর 6 হচ্ছে আমরা আগামীকাল দেওয়ার চেষ্টা করব। আমি অল্প পড়াবো, বাট খুবই ভালো করে পড়ানোর চেষ্টা করবো, নাহলে আমি পড়াইতে পারি না, বুঝছো? আমার প্রবলেম হচ্ছে আমি ওই যে এখন তুমি আমরা বলতে পারো, আমরা যেমন আমাকে আমাকে হচ্ছে তোমার পারভেজ ভাই বলছে ভাই একটা ম্যারাথন নেন, একটা ম্যারাথন নিয়ে হচ্ছে গিয়ে ওদেরকে এটা একটু পড়াই দেন। বাট আমি তো জানি যে আমি কেন পড়ানো স্টার্ট করতেছিলাম। সবাই কিন্তু দেখো তোমাদের ম্যাথের কোর্সে কিন্তু শোভন ভাই ক্লাস শুরু করে দিছে, রিফাত ভাই ক্লাস শুরু করে দিছে, নিয়াজ ভাই ক্লাস শুরু করে দিছে, পারভেজ ভাই ক্লাস শুরু করে দিছে। আমি কেন ক্লাস শুরু করি নাই? কোশ্চেন আসে না ভাই? আমি বুঝি কখন ক্লাস শুরু করতে হবে। মানে আমার কাছে মনে হয়েছে যে আমি এখনই ক্লাস শুরু করব না, ওনারা পড়াক না। ফিজিক্স ম্যাথ এমনি অনেক বড় সিলেবাস। কেমিস্ট্রি আমি যদি তোমার 5 মাস পরেও পড়ানো শুরু করি, তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল আগে তোমার ফার্স্ট ইয়ার সিলেবাস শেষ করাবো, ওই জিনিস আমি জানি। ঠিক আছে, তো কেমিস্ট্রি নিয়ে চিন্তা, তোমার থেকে আমার চিন্তা বেশি, যে আমার জানা আছে আমার কোন সময় পড়াইতে হবে। সো আমি টাইম মতো স্টার্ট করবো। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমার নিজের ওয়েবসাইট এখনো আরেকটু কাজ বাকি। আমাদের ওয়েবসাইটে সার্ভার একটু প্রবলেম হয়েছিল, তো ওইটা নিয়ে আসলে গত 2-3 দিন ধরে আমি প্রচুর দৌড়াদৌড়ির উপরে আছি। তো ওইটা রেডি হওয়া মাত্র আমি হচ্ছে ক্লাস স্টার্ট করব। মানে ওই ওয়েবসাইটের সাথে কিন্তু হচ্ছে আপনাদের কোনো কানেকশন নেই। আমাদের তো আরএমএইচ এর ওয়েবসাইট আছেই, রিদলস ম্যাথের ওয়েবসাইট আছে, বাট ওই ওয়েবসাইটটা হচ্ছে আপনার রিসোর্স। আমি ওই রকমভাবে আসলে বিল্ড করতেছি জিনিসটাকে। সো এনাম কেমিস্ট্রি একাডেমির যত যা রিসোর্স আপনাদেরকে আমি দিব, সব কিছু আমার ওয়েবসাইটে থাকবে। তো টেনশনের কোনো কারণ নাই, মানে আমি টাইম মতো ক্লাস শুরু করব। এখন আমি এই যে চ্যাপ্টার 4 পড়াইলাম, আপনি চ্যাপ্টার 4 পড়লে বুঝবেন যে কেন এভিএক্স এনাম ভাই জোস, কেন এনাম ভাই জোস। কারণ আপনি এবার পরীক্ষা দিতে যাবেন, যেই প্রশ্ন আসুক, কঠিন প্রশ্ন আসুক, 10 জনের ভিতরে যেই প্রশ্নটা 2 জন পারবে, ওই 2 জন আপনিই হবেন ইনশাল্লাহ। ওকে, সো পেরেশানি হওয়ার কোনো কারণ নাই ভাইয়া। সো অবশ্যই আপনাদের কাজ কি বলেন তো? আপনাদের কাজ হচ্ছে এই 28-এর কোর্সে ভর্তি হয়ে থাকেন। আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ আশা করতেছি ক্লাস শুরু করতে পারবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।